কনকনে শীতের রাত, হিমেল হাওয়া বয়ে যাচ্ছে। এই ঢাকা শহরেরই একটা এলাকা, যার ঘটনা বলছি তার নাম হাসান। হাসান যে এলাকায় থাকতো সেই এলাকায় মসজিদের পাশে ছিল একটা বড় পুকুর। ওই বড় পুকুরে একটা বড় কৃষ্ণচূড়া গাছ ছিল। ওই গাছে নাকি কথিত আছে কেউ একজন থাকে। অনেক আগে থেকে যখন এই জায়গায় মসজিদ প্রথম প্রথম তৈরি হয়, প্রায়শই নাকি দেখা যায় ভোর রাতের দিকে কে জানি ভেতরে জিকির করছে। অনেক লোক তাকে বড় দাদা হুজুর বলতো, অথবা কেউ কেউ বলতো জিন হুজুর। এমনিতেই মানুষ এইভাবে ডাকত। হাসান সেই এলাকায় থাকাকালীন অবস্থায় যখন মসজিদে নামাজ কালাম পড়তো, তখন ধীরে 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 এই ব্যাপারে জানতে পারলো। প্রায়শই সে তাকিয়ে থাকতো ওই কৃষ্ণচূড়া গাছের দিকে, দেখার চেষ্টা করতো আসলে এখানে কেউ থাকে কিনা, বা কখনো কখনো ডাকতো হুজুর বলে, আবার কখনো ডাকতো একটু খোঁচা মেরে, ওই জিন থাকলে সামনে আয়, এইভাবে আর কি। ঘটনাটা ওই যে বললাম, শীতের রাতে হিমেল হাওয়া বইছে চারপাশে। ফজরের নামাজ পড়ার জন্য একটু আগে ঘুম থেকে উঠে যেত হাসান। তার খুব ইচ্ছা সবসময় যে ফজরের নামাজ সে মসজিদে পড়বে, এবং মসজিদে ফজরের নামাজ পড়ার সময় লোকজন তেমন থাকতো না, খুব কম লোক থাকতো। এবং যখন এই যে হিমেল হাওয়া বইছে ফজরের সময়, এরকম নির্জন একটা সময় যখন রাস্তাঘাটে ঘোরাফেরা করাটা আলাদা একটা মজা আছে, যে মজাটা সে নিত, এই সুখটা সে অনুভব করত। এবং সেই সময় সে একটা খারাপ কাজ করত। কাজটা হলো, কখনো সে রাস্তা থেকে ঢিল তুলে নিত, বিভিন্ন বাড়ির দিকে সে ঢিল ছোড়া মারত। সে ওই যে রাস্তার মধ্যে হাঁটতো সে, এই জন্য। আবার কখনো করতো কি, বিভিন্ন বাড়ির গেটে যদি দেখে যে এখানে কলিং বেল আছে, চাপ দিয়ে হেঁটে চলে যেত নিজের মতো, দৌড় দিত না, কারণ সে জানে কেউ জাগনা নেই, সব ঘুমে। বাড়িঘরগুলো তো অন্ধকার, তাই না? যেদিন রাতের ঘটনা, সেই দিন আবার হাসান যেই বাড়িতে থাকে, কয়েক বাড়ি পরে তো মসজিদের রাস্তাটা, ওদিকে এক বাড়িতে বিয়ে বাড়ির অনুষ্ঠান। এই জন্য খুব সুন্দর করে ওই ঝাড় বা ওই যে কি জানি থাকে না, বাতির আলো, ওই যে আলোকোজ্জ্বল করে রাখে ভবনগুলো, এইরকম ঝাড় বাতির ধরনের যেই মানে লাইটগুলো থাকতো, ওই লাইটগুলো রাস্তা দিয়ে লাইটিং করা। তো সে হেঁটে আসছে, লাইটগুলো দেখছে, লাইটগুলো ধরে টান দিচ্ছে, ছুটে চলে আসছে। একটা একটা করে লাইট ছুটে চলে আসছে। সে একটা করে টান দেয়, একটা করে ছুটে আসছে, একটা করে টান দেয়, তার গিট থেকে সে ছোট ছোট লাইটগুলো ছুটে আসছে। এরকম করতে 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 তার একেবারে বাম হাতের তালু পুরোটা ভরে গেল। সেটা পকেটে রাখলো, আবারও ভরলো, আবার পকেটে রাখলো। এইভাবে যে কতবার সে এই লাইটগুলো যে ছিঁড়েছে, ছিঁড়ে ছিঁড়ে নিজের পকেটের ভিতরে রেখেছে, এটা সে নিজেও যায় না। এতখানি ভার হয়ে আছে তার সবকিছু। তখন এখন সে মসজিদের কাছে এলো। মসজিদের বাইরে যে জায়গাটা অজুখানা আছে, সেইখানে সে উজু করলো। কনকনে ঠান্ডা, একদম হিমেল কনকনে ঠান্ডা। মসজিদের কিন্তু গেটটা তখন লক করা। আজান দেওয়ার সময় এখনো প্রায় 20 মিনিট কি 18 মিনিট এরকম একটা সময় বাকি। 15 মিনিট নয়, 20 মিনিট কি 18 মিনিট। এখন সে মসজিদের সামনে পায়চারি করছে, পকেট ভর্তি সে বাতিগুলো। মনে রাখতে হবে, বাতিগুলো কিন্তু চুরি করা বাতি। ওর স্বভাব কিন্তু এরকম, মানে সে এটাকে ফেলে দিবে বা কোনো কিছু করবে, কিন্তু সে মানুষের ক্ষতি করেছে কিন্তু, তাই না? কেন, এগুলো তো একটা দাম রয়েছে। ওই সময় একদম শাল মুড়ি দিয়ে ওদেরই এলাকার এক প্রভাবশালী ব্যক্তি আসে। প্রভাবশালী ব্যক্তি বলতে কি, যে এলাকায় হাসান থাকতো ওই এলাকায় ওই ব্যক্তির ভবন রয়েছে, দুটি মালিকানাধীন ভবন রয়েছে। লম্বা চড়া সুন্দর দেখতে সে ব্যক্তি আসেন, এবং তিনি ওকে দেখে একটু অবাকই হন। কারণ এই সময় নামাজ পড়ার জন্য ছেলেরা মসজিদে ওখানে এসে বসে থাকবে তা তো না। এমনকি ওর মাথায় সুন্দরভাবে মানে টুপি পর্যন্ত পরা, অজু করে বসে আছে, এটা বোঝাই যাচ্ছে দেখে। তো তার পাশে সেই ব্যক্তি বসলো। এবার অনেকদিন মানে আগে তো বেশ কয়েকবার রাস্তাঘাটে দেখা হয়েছে নামাজের সময়,
স্বাভাবিকভাবেই চোখাচোখের কারণে চেহারা তো মনে থাকে, তো এই জন্য এই প্রথমবার সে ব্যক্তি তাকে জিজ্ঞেস করলো তোমার নাম কি। তো সে বললো যে হাসান। কথাবার্তা হচ্ছে দুজনের মধ্যে। উনি ভেতরের দিকে একবারও উকি দিয়ে তাকিয়ে ভালো করে দেখলেন সময় কয়টা। তারপরে আবার আলাপ আলোচনা শুরু করলো তারা, এদিক ওদিকের কথা, ইসলামী কথাবার্তা। ইসলামী কথাবার্তা বলতে দাওয়াতের কথা, ভালো কাজের কথা, এই ধরনের কথা। হঠাৎ সে ব্যক্তি বলে বসলো, এই যে লাইটগুলো যে তুমি এখান থেকে ছিঁড়ে ছিঁড়ে এখানে এনে তোমার পকেটের ভিতরে ভরে রেখেছ, এটাকে তুমি ঠিক করেছ? তুমি তো এখানে নামাজ পড়ার জন্য এলে, তুমি আল্লাহর ইবাদত করার জন্য এসছো, কিন্তু তুমি একটা অঘটন ঘটিয়ে এলে, আরেকজনের ক্ষতি করে এলে, এটা কি ঠিক? হাসান একটু থতমত খায়, কিন্তু অস্বীকার করে। তখন সে ব্যক্তি বলল, দেখো তোমার পকেটের বাম দিকটা পুরোপুরি ভার হয়ে আছে, একটু একটু করে শব্দ শোনা যায়। এদিক থেকে যে তুমি এই লাইটগুলো চুরি করেছ, এগুলোর দাম সম্পর্কে তোমার ধারণা নেই। দাম অতি নগণ্য হতে পারে, কিন্তু যার জিনিস তুমি চুরি করেছ তার কি ক্ষতি হলো না? হাসান এবার কোনো কথা বলে না। তখন হাসান উঠে দাঁড়ায় এবং ওর ইচ্ছা হচ্ছে কি এখন এখান থেকে কোনো রকম কেটে পড়ার। ধরা পড়ে গেছে, ব্যাপারটা একটু অন্যরকম। এখন সে যখন এই চিন্তা করলো, মনে মনে সে ভেবেছিল কি সে মসজিদ বাম দিক দিয়ে ঘুরে মসজিদের অপর প্রান্তে যে পৌঁছাবে। তো সেই ব্যক্তি তখন বলল, আচ্ছা তুমি যে এখন চিন্তা করছো আমাকে পাশ কাটিয়ে বাম দিক দিয়ে ঘুরে মসজিদের অপর গেটে যে দাঁড়াবে, ওদিকে লাভ হবে কোনো? তুমি এই ঘরে এলে, তুমি এই ঘর আল্লাহর ঘর, তুমি ইবাদত করবে তোমার পকেটে চোরের জিনিসপত্র নিয়ে, এটা কি ঠিক? তো হাসান এবার হেঁটে একেবারে চলে গেল মসজিদের পরবর্তী গেটে, ওই যে দ্বিতীয় গেট, অপোজিট সাইডের দ্বিতীয় গেটে সে এখন চলে গিয়ে বসে আছে, অপেক্ষা করছে কখন কখন মুয়াজ্জিন আসবেন এবং এসে তালা খুলে তিনি আযান দেবেন। অপর প্রান্তে সে বসে আছে একেবারে মসজিদের গেট বরাবর, পেছনের দিকে তাকানো তোকে মনে করেনি। কিন্তু হঠাৎ পেছনের দিক থেকে তাকে ডাকলো হাসান বলে। তো সে যখন ঘুরে তাকালো, স্বাভাবিকভাবেই দেখলো সে ব্যক্তি মসজিদের ভেতরে। এবার তার চেহারা হালকা একটা পরিবর্তন। সে একই ব্যক্তি, কিন্তু তার ভ্রুটা কেন জানি একটু উপরের দিকে উঠানো। তার চোখটা ঠিকই আছে, কিন্তু চোখটা তারপরও কেন জানি মনে হচ্ছে একটু উপরের দিকে হালকা একটু উঠে আছে, বেরিয়ে না। যেন চোখের আকারটা একটু পরিবর্তন ঘটেছে, যেন ঠোঁটের আকার একটু পরিবর্তন ঘটেছে, যেন নাকের আকারটা একটু পরিবর্তন ঘটেছে। ওনাকে দেখতে মনেই হবে সে কোনো সাধারণ কেউ না। হাসানের ভেতরে এই কথাটা ধাক্কা মারার আগেই মসজিদের ভেতর থেকে তিনি এমন ভাবে কথা বললেন যে কথাটা হাসান ছাড়া কেউ জানতো না। তিনি বলছিলেন, গতকালকে যখন তুমি এই গাছের সামনে এসে আমাকে গালিগালাজ করেছিলে, আমি তখনও তোমাকে কিচ্ছু বলিনি। আমি তোমাকে আজকেও কিছু বলছি না, আমি তোমাকে এরপরে কিছু বলবো না। এতে আমি তোমাকে একটা নির্দেশ দিচ্ছি, তুমি ভালোই ভালো এই জিনিসপত্রগুলো রেখে দিয়ে আসো আর মানুষের ক্ষতি করা বন্ধ করে দাও। তুমি আল্লাহর ঘরে আসো ইবাদত করার জন্য। একজন মুমিন ইবাদত করতে যদি আসে আল্লাহ অত্যন্ত খুশি হয়, কিন্তু সেই ব্যক্তি যদি অন্যের ক্ষতি করতে থাকে এইভাবে, আল্লাহ তার প্রতি খুশি হবেন না কখনো। তোমাকে আমি আদেশ দিচ্ছি যে জিনিসপত্রগুলো তুমি সাথে করে নিয়ে আসছো, সেই জিনিসপত্রগুলো রেখে আসো। আর যদি না রাখো এই কথাটা, আর যদি না রাখো এই কথাটা বলতে বলতে ওনার যে ছায়াটা মসজিদের ভিতরে, ওনার যে ছায়াটা, ওনার তো ওনাকে দেখা যাচ্ছে, কিন্তু ওনার ছায়াটা মনে হলো যে বড় হয়ে গেছে এবং হাসান নিজের চোখে যেন জিনকে দেখতে পারছে এখন। জিন, যে জিনকে দেখা তার এত বেশি শখ ছিল যে কৃষ্ণচূড়া গাছে কথিত আছে যে একটা জিন এখানে থাকে এই গাছে। চোখের সামনে সেই জিন, কারণ এই এতক্ষণে তার চোখের সেই ব্যক্তির চোখটা
পরিবর্তন করে গেছে, চোখটা যেন একটু জলজল করছে এখন, বিড়ালের চোখের মতো আলো বলে যেরকম জলজল করে সেরকম তার ভ্রুটা একটু দাঁড়িয়ে আছে এখন, তার নাকটা অদ্ভুত রকমের বড়, তার ঠোঁটটা অদ্ভুত রকমের বড়, তার শরীরের আকার যেন বড়। মনে হলো তাকে দেখে হাসছে, হাসানের এটা মনে হলো। হাসান পরিমরি দৌড় দিয়ে সেখান থেকে একদম চিৎকার করতে করতে নিজের বাড়ির সামনে যে একেবারে অজ্ঞান, বাড়ির মেন গেটে একেবারে অজ্ঞান। কারণ হাসানের মনে আছে, হাসান যখন দৌড় দেয় সেই ব্যক্তিও হাসানের পেছনে দৌড় দিতে শুরু করে। হাসতে হাসতে সেই ব্যক্তি নাকি হাসানের পেছনে দৌড়াচ্ছিল। জ্ঞান ফেরার পরে সেই কথা বলে ঠিকই যে সে মসজিদে উনাকে দেখেছিল, উনি ওর পেছনে পেছনে দৌড় দিয়েছিল, কিন্তু সে এটা বলেনি যে ঘটনা কি, সেটা বলেনি যে সে কোন জিনিসপত্র নিয়ে এসেছিল, কোথা থেকে চুরি করেছিল, কোথায় কি করেছিল, সে সেটা কাউকে বলেনি। কিন্তু ওই কথাটাই বলে যে ঘটনাটা তার সাথে ঘটে। পরে জানা যায় যে ওই বাড়িওয়ালা, ওই 2 ভবনের বাড়িওয়ালা সেদিন কেন প্রায় 6-7 দিন ধরে ওই এলাকার মধ্যে নেই, তিনি অন্য জায়গায়। অর্থাৎ যে জিনকে সে দেখার জন্য বিভিন্ন রকমের পায়তারা করেছিল, ভেবেছিল হয়তো জিন যদি থাকে তাহলে তার চোখের সামনে আসবে, তখন তার আসেনি। কিন্তু সেই দিন ওয়াক্ত মিলে গিয়েছিল, ঘটনা মিলে গিয়েছিল, সময় মিলে গিয়েছিল। এরপরে যা হবার তা হলো। হাসান এরপরে একদম ভালো হয়ে গিয়েছিল কিন্তু সত্যিকার অর্থে, কারণ হাসান কিন্তু স্বপ্নে পর্যন্ত ভয় পেতে লাগলো। ওই একই ঘটনা ও স্বপ্নে ঘটতে শুরু করে। ওকে কেউ দৌড় দিচ্ছিল ধরার জন্য, পেটানোর জন্য, ভালো হবার জন্য বারবার বলছিল। সেই দিন তো সে আর লাইটগুলো ফেরত দেয়নি, কিন্তু পরে খুবই কৌশলে সেই লাইটগুলো সেই ডেকোরেটিভ দোকানে একটা পলিথিনের ভেতর ভরে ছুঁড়ে মেরে দিয়ে চলে এসেছিল, খুবই কৌশলে। তো এখন আমি আপনাদেরকে যে ঘটনাটা শোনালাম, এটি ছিল হাসানের ঘটনা। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি সামির আনসারি মায়াবা ভৌতিকতায় শুরুতে জানাই সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কদিন আগে শীত শেষ হলো, শীতকাল শেষ হলো, এখন কিন্তু গরম শুরু হয়েছে। রাস্তাঘাটে যারা থাকছেন এবং যারা অনেক কাজকর্মের বাইরে ব্যস্ত থাকেন তাদেরকে অনুরোধ করব যে আপনি একটু সাবধানে থাকবেন, কারণ এখন যেহেতু বেশ গরম পড়েছে, অনেকে কিন্তু দেখা যাচ্ছে আশেপাশে হিট স্ট্রোক হতে পারে। তো চাইলে কিন্তু একটা স্যালাইন বা গ্লুকোজ কিন্তু আপনার সাথে থাকতে পারে। এটা থাকলে কিন্তু আপনি একটু সেফটি ফিল করবেন এবং তার পাশাপাশি আপনি নিজের কাছে পানি রাখবেন, কারণ আশেপাশে দেখছি অনেক টুকটাক দুর্ঘটনা ঘটে থাকছে। যাক, শুরুতে একটু আপনাদের অ্যাডভাইস দিলাম। আর আজকে চলে যাচ্ছি ছোট ঘটনা বরাবরের মতো। তো আজকে শুরুতেই যার ঘটনা শেয়ার করব তিনি আরাফাত ইসলাম। তিনি বেশ কিছুদিন আগে আমাদেরকে ঘটনা পাঠিয়েছিলেন মেলে, এবং তিনি বগুড়া থেকে আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন এবং তিনি বলেছেন যে এই ঘটনাটি তিনি সংগ্রহ করেছেন তার এক অফিসের বড় ভাইয়ের কাছ থেকে। ঘটনাটি ওনার নিজের সাথে ঘটেছে একটি ঘটনা। উনি কখনো এই ঘটনা আগে কোথাও শেয়ার করেনি, প্রথম তাকে শেয়ার করেছেন সে আরাফাত ভাইকে। তো তিনি যেভাবে শেয়ার করেছেন আমি আপনাদের মাঝে ঠিক সেভাবেই ঘটনাটা শেয়ার করছি। সময়টা ছিল আজ থেকে প্রায় 30 বছর আগের। ঘটনাটা বগুড়ার কোনো এক প্রত্যন্ত গ্রামের। ছোটবেলা থেকে সেই ভাই উনি অনেক চঞ্চল প্রকৃতির ছিলেন, ওনার অনেক সাহস ছিল। ওই ভাইয়ের দাদা ছিল এক মসজিদের ইমাম ও তিনি ঝাড়ফুঁক দিয়ে জিন ছাড়ানো কাজগুলো এগুলো করতেন। তো একদিন তার ওই দাদা তাকে বলল যে শ্মশান ঘাটে মানুষ পড়ানোর পর ওই জায়গায় একটা বাঁশ পুঁতে রাখে, ওই বাঁশটা ওনাকে এনে দেওয়ার জন্য। ওটা ওনার হয়তো কোনো কবিরাজি কাজে লাগবে, এই জন্য তিনি চেয়েছিলেন। তো আমার সেই অফিসের কলিগ সেই ভাইয়ের সাথে তার চাচাতো ভাই ছিল, তো সে বললো এসব সে করতে পারবে না। তখন আমার সেই ভাই বলল উনি সেই শ্মশান থেকে বাঁশ এনে দিতে পারবেন। আগে বলে রাখা ভালো যে শুধুমাত্র যে লাশ শনিবার দিনে পোড়ানো হয় ওই লাশের থেকে বাঁশটা আনতে হবে। তো দেখতে দেখতে শনিবার একজন ওই শ্মশান শনিবারে একজনকে ওই শ্মশানে পোড়ানো হলো। তো তার 2 দিন পর দাদা বলল যে আজ গিয়ে এরকম নিয়ে আসতে। রাত 12টার পর একাগে এক নিঃশ্বাসে ওই বাঁশটা তুলে আনতে হবে। দাদা ওনাকে বলে দিল যে বাঁশ উঠানোর সময় অনেক কিছু শব্দ শুনবে, কিন্তু তাতে কোনো রকম কান দিবে না।
তো শ্মশান ঘাটটা ছিল নদীর তীরে। তো মেইন রাস্তা থেকে নেমে শ্মশান ঘাট পর্যন্ত প্রায় 1 থেকে 1.5 কিলো পথ। তো ওই দিন রাত 12টার পর সেই ভাই আর তার দাদা দুজনে শ্মশানের উদ্দেশ্যে বের হলো। তো কথা ছিল দাদা রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করবে আর উনি একা গিয়ে এটা নিয়ে আসবে। যেমনটা প্ল্যান ছিল তেমনটাই কাজ। সেদিন জ্যোৎস্নার আলোতে চারদিক পরিষ্কার দেখা যাচ্ছিল। তো সেই ভাই হাঁটতে হাঁটতে পৌঁছে গেল সেই কাঙ্ক্ষিত জায়গায়। তো উনি গিয়ে যখন বাসটায় হাত দিয়ে নিঃশ্বাস বন্ধ করে গায়ের সর্বোচ্চ শক্তি দিয়ে টান দিল, কিন্তু উঠতেছিল না। অথচ বাসটা সেটা উঠতেছিল না, অথচ বাসটা কিন্তু অল্প কিছুটা মাটির ভিতরে গাঁথা ছিল। অনেক চেষ্টা করছে, তিনি উঠছে না। তো শেষ পর্যন্ত উনি অনেক চেষ্টার পরে টানাটানি পরে বাসটা তুলতে সক্ষম হয়। বাসটা তোলার সাথে সাথেই ওনার গায়ে ঝাঁকুনি দিয়ে কেঁপে ওঠে আর উনি বসে পড়ে মাটিতে। কিন্তু বাসটা শক্ত করে ধরে রেখেছিলেন। তো কোনো রকম পেছনে ঘুরে বাসটা কাঁধে নিয়ে হাঁটা শুরু করেন। আর তার পেছন থেকে শোনা যাচ্ছিল অসংখ্য কুকুর শিয়ালের ডাক। আর চারদিকটা হঠাৎ এই আলোকিত জায়গার মধ্যে পূর্ণিমার যে আলো ছিল সে আলোকিত জায়গার মধ্যে খুঁটখুটে অন্ধকার হয়ে যায়। হচ্ছে তিনি চারপাশে অন্ধকার দেখছেন। এরকম কিছুটা পথ এসে যখন রাস্তায় তিনি উঠলেন তখন সব শব্দ বন্ধ হয়ে গেল আর অন্ধকারটাও কেটে গেল। তো সেই ভাই রাস্তায় উঠে সোজা বাড়ির দিকে হাঁটা শুরু করলো। তার ওই দাদা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে ছিল, কিন্তু ওনার বারণ ছিল যে কাজ শেষ করে আসার পর যেন কোনো কথা না বলে কারো সাথে। তো সেই ভাই হাঁটা শুরু করলো বাড়ির উদ্দেশ্যে। তার পিছে পিছে তার ওই দাদা আসতে লাগলো। তা আসার পথে পেছন থেকে অনেক রকমের ভয়ঙ্কর সব কণ্ঠ শুনতে পাচ্ছিল আর কান্নাকাটি এরকম আওয়াজ আসছিল অনেক কিছু। তো বলতেছিল যে বাসা নিস না এরকম কানের মাধ্যমে কথা আসছিল। তো এখনো সময় আছে, বাসা রেখে দেয়, এইসব একটার পর একটা কথা এরকম আসছে। তো সে বাড়িতে পৌঁছে বাসটা তার দাদার হাতে তখন কথা মতো দেয় এবং তাদের রুমের টিনের চালে রেখে রুমে সে ঢুকে যায় এবং শুয়ে পড়ে। তার দাদার নির্দেশ ছিল যে রাত যাই যেভাবেই রাতটা যাক, কোনোভাবে যাতে সে রাতে সে বের না হয়। তো তিনি শুয়ে থাকার কিছুক্ষণ পর থেকে শুরু হয় টিনের চালে তাণ্ডব। অনেক ঢেড়াঢেড়ি শুতে থাকে এবং তার রুম পর্যন্ত তার বাবা মা আরও লোক ছিল, তারা কিন্তু কিছুই টের পায় না, কিন্তু তিনি শুধু এরকম ঢিলাঢিলি শব্দ পাচ্ছিলেন। শুধুমাত্র ওই ভাইটাই যখন এরকম টের পাচ্ছে তখন তার মনে একটু ভয় ঢুকে যায়। তো বিষয়টা তার দাদা টের পায় এবং তার দাদা ছিল তার পাশের ঘরে। সে তখন কিছু রিচুয়াল করে এবং ঘরের বাইরে বের হয়ে উঠানের মাঝে দাঁড়ায় এবং সেই অবয়বগুলোর উদ্দেশ্যে বলছিল যে তারা যেন ডিস্টার্ব না করে, আর যদি করে তাহলে তার ফল কিন্তু ভালো হবে না। তারপর সে কিছুটা বালু হাতে নিয়ে কিছু একটা পরে ফু দিয়ে বাড়ির টিনের চালে ছুঁড়ে মারে। এরপর সব ঠিক হয়ে যায়। এরপরে সেই ভাইকে একটু ঝাড়ফুঁক দিয়ে দেয়। তারপর সব কিছু স্বাভাবিক হয়ে যায়। এরপর ওনার আর কোনো একটা সমস্যা হয়নি। তারপর দাদা ওই বাসটা নিয়ে 3টা লাঠি বানায়, সেখান থেকে একটা লাঠি ওই ভাইকে দেয়, দিয়ে বলে এটা সব সময় কাছে রাখলে কোনো আপদ বিপদ আসলে এটা সমাধান করবে, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আর এটাও বলেছে উনি যেন গভীর পানিতে কখনো না নামে। এই ছিল এই ভাইয়ের ঘটনা। তো এটা ছোট একটা ঘটনা, তিনি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন যে তার সেই রাতে কী হয়েছিল, এবং তিনি যেটা বলেছেন যে তার সাথে মাঝে মাঝে একা থাকলে তিনি বেশ কিছু সমস্যায় পড়তেন, কিন্তু সেই দাদার যে লাঠিটা ছিল তখন যখনই তিনি ঘরে গিয়ে সেটা ধরতেন তখন সেই মুহূর্তে তার সেই সমস্যাগুলো তার চলে যেত। শ্রোতা বন্ধুরা, এখন যাচ্ছি আরেকটি ঘটনায়। এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি সাইদা জেসমিন। তো তার ঘটনাটি তিনি যেভাবে শেয়ার করছেন সেটা আমি তুলে ধরছি আপনার মাঝে। আজ থেকে প্রায় আরও 20-40 বছর আগের ঘটনা। ঘটনাটি শোনা হয় আমার এক নানির কাছ থেকে। গ্রামের নাম ছিল চন্দ্রপুর। আমার নানি বাড়ির ঠিক 2 ঘর পরেই এক বাড়িতে একটা 24 বছর বয়সী বিবাহিত মেয়ে এবং তার মা থাকত। মেয়েটির বাবা দরিদ্রতার কারণে মেয়েকে বিয়ে দিয়ে দেয়। বিয়ের 1 মাস পর থেকেই মেয়েটি তার মাকে প্রায় বলতো যে কাঁদতো এবং সে থাকতে চাইতো না। তো স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেরা অনেক টাকা যৌতুক চেয়ে বসে তার কাছে। তো মেয়েটির পরিবার দরিদ্র হয়, যৌতুক দিতে পারে না। এটাই যেন মেয়েটির জন্য কাল হয়ে দাঁড়ালো। প্রতিনিয়ত অত্যাচার মাত্রা বাড়তে থাকে। একটা সময় মেয়েটি প্রেগনেন্ট হয়ে পড়ে। একদিন রাতে ভাত খাওয়ার সময় মেয়েটিকে আবার অত্যাচার করা হয়। মেয়েটিকে তার স্বামী একটা সময় পেটে লাথি মারে। মেয়েটি চিৎকার অজ্ঞান হয়ে যায়। তার শ্বশুরবাড়ির লোকেরা অত পাত্তা না দিয়ে চলে আসে রুম থেকে।
একটু পরে তারা খেয়াল করে যে রক্তপাত শুরু হয়েছে এবং মেয়েটি আর কোনো সারা শব্দ করছে না। ভাগ্যে নিম্ন পরিহাস যে মেয়েটি মারা যায় এবং মেয়েটির শ্বশুরবাড়ির লোকেরা গ্রামে প্রভাবশালী হয়। মেয়েটির পরিবার কিছু এরকম বলতে পারে না। মেয়েটিকে তার পরিবারের কাছে তখন হস্তান্তর করা হয় এবং তাকে সেখানে কবর দেওয়ার কথা ভাবা হয়। তখন গ্রামে একটা প্রচলন ছিল যে যেই জায়গায় লাশ রাখা হয়, গোসল করা হয়, সেই জায়গাটায় বাতি জ্বালিয়ে রাখা। স্বাভাবিকভাবেই বাতি জ্বালিয়ে রাখা হলো। লাশ দাফনের দ্বিতীয় রাতের ঘটনা। বাড়ির সবাই ঘুমাচ্ছিল, শুধু মেয়েটির মা মেয়েটির কথা মনে করে শুয়ে চুপচাপ এরকম কান্না করছিল। গভীর রাতে দরজায় নক করার শব্দ। মেয়েটির মা জিজ্ঞাসা করে কে, কোনো সারা শব্দ নেই। 3 বার দরজায় একই শব্দ। মেয়েটির মা একই প্রশ্ন করে যে কে, কোনো জবাব আসে না। 4বার শব্দ হলে তার মা যখন কে বলার সাথে সাথে মেয়েটি কান্না জাতীয় কথায় বলতে থাকে, মা আমি, দরজা খুলো, আমার খুব কষ্ট হচ্ছে। তো এটা বলা ভালো যে মেয়েটির মা তার মেয়ের মৃত্যুতে এতটাই শোকে ছিল যে স্বাভাবিকভাবে মানুষের তো হুঁশ জ্ঞান ছিল না। আর মায়ের মন বলে কথা, তিনি ভুলে গিয়েছিলেন যে তার মেয়ে মারা গেছে। তো তিনি বিছনা থেকে উঠে দরজা খুলতে যাবে, তো পাশের রুমে মেয়েটির বড় চাচা উপলব্ধি করে যে দরজা খুলতে যাচ্ছে, অথচ এত রাতে কেউ বাইরে আসার কথা না। মেয়েটির মা মনে ছিল না যে তার মেয়ে মারা গেছে। দরজা খুলে মেয়েটিকে তার মা শূন্যে ভাসমান অবস্থায় দেখে। সামনে 2 হাত এগিয়ে মেয়েটি বলতে থাকে, মা আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে রুমের ভেতরে নিয়ে যাও, আমার বাচ্চাটা ঠান্ডায় মারা যাচ্ছে। চাচা তার মায়ের পাশেই ছিল, সেও মেয়েটিকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে খুব ভয় পেয়ে চিৎকার দেয়। মানে তারা দুজন একসাথে দেখে। মায়ের এক পা বাইরে ছিল, চাচার মায়ের হাত ধরে টান দিয়ে রুমের ভেতরে নিয়ে দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধ করার পরপরই বাড়ির উঠানের কাঁঠাল গাছের ডালপালা ভাঙার শব্দ শুনতে পাই। মনে হচ্ছে যেন বাইরে ঝড় তুফান হচ্ছে, টিন উড়িয়ে নিয়ে যাওয়ার মতো ঝড়। টিনের উপর মানুষ পা দিয়ে হাঁটলে যেরকম আওয়াজ হয় সেরকম আওয়াজ এরকম হচ্ছিল। তারা ভয়ে কান্না করছিল। এক পর্যায়ে তারা রুমের ভিতরে আলো জ্বালিয়ে দেয় এবং কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। মেয়েটির মৃত্যুর পর প্রায় সময় সন্ধ্যা রাতের সময় রাতে পুকুরের আশেপাশে রাস্তায় তাকে নাকি দেখা যেত। গ্রামের মানুষেরা বাজারের তৈরি তরকারি মাছ পরিষ্কার করার জন্য পুকুরটির পানি ব্যবহার করত। তো একদিন এক লোক তৈরি তরকারি পরিষ্কার করার জন্য সন্ধ্যায় পুকুরে আসে। সে দেখতে পায় মেয়েটি পুকুরে ভাসছে। আবার কেউ এ পথে একাকী আসার সময় চলার পথে মাঝে দাঁড়িয়ে থাকতে থাকে। মেয়ের সে আবার আত্মীয় সম্পর্কে খুব সম্ভবত দাদা হয়, গ্রামের মাতাব্বর। একদিন গ্রামের বিচার কার্য করে মানে রাত তখন প্রায় 10টা কি 10:30টার দিকে ওই পুকুরের পথ দিয়ে বাসায় ফিরছিল। হাতে তার টর্চ ছিল না, সচরাচর টর্চ নিয়ে তিনি ঘুরেন। তো হঠাৎ পুকুরের পানিতে কারো পায়ের শব্দ, মানে ঝপঝপ শুনতে পান। মনে হচ্ছিল পুকুরের পানিতে কেউ হাঁটছে। তিনি একটু সামনে গিয়ে আবছালোতে দেখতে পান সেই মেয়ে পানির উপর দাঁড়িয়ে হাসছে আর বলতেছে, আমাকে নিয়ে যাও দাদু, আমাকে নিয়ে যাও, আমার খুব কষ্ট হচ্ছে, আমার ছেলেটা, মানে বলছে আমার বাচ্চাটা ওর খুব ঠান্ডা লাগছে। এরকম নাকি প্রায় সময় মেয়েটাকে দেখা যেত। মেয়েটা নাকি এরকম টুকটাক আর্তনাদ থাকতো। মেয়েটির মৃত্যুর পর সেই পুকুরে 3 বছরে 3টা বাচ্চা ডুবে মারা যায়। সবাই সেই মৃত্যুটাকে স্বাভাবিকভাবে মেনে নিলেও প্রায় সময় রাতে পুকুরে অনেকগুলো বাচ্চা ছেলেমেয়েরা হাসাহাসির শব্দ শোনা যেত। একা কাউকে পেলে ভয় দেখাতো বিভিন্নভাবে। পুকুরের ব্যবহার প্রায় সবাই এরকম ছেড়েই দেয়। এক পর্যায়ে সকল গ্রামবাসী সিদ্ধান্ত নেয় যে পুকুরটাকে ভরাট করে ফেলবে। পরবর্তীতে পুকুরটাকে ভরাট করে ফেলা হয়। এরপর সেখানে খুব একটা সমস্যা হয়নি, কিন্তু মাঝে মাঝে নাকি এখনও অনেকে রাতে একা থাকলে নাকি ছোট বাচ্চাদের এরকম হাসি কান্নার আওয়াজ পায়। এটা ছিল সেই গ্রামের ঘটনা যেটি আমাদেরকে পাঠিয়েছেন। সে আপুকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি ঘটনা আমাদের মাঝে শেয়ার করার জন্য। শ্রোতা বন্ধুরা, চলে যাব আজকের এপিসোডের আরও একটি ঘটনায়। এই ঘটনাটা যিনি পাঠিয়েছেন ওনার নাম ফারহান, তিনি সৌদি প্রবাসী। তিনি আমাদেরকে অনেক আগেই ঘটনাটি পাঠিয়েছিলেন। তো চলে যাচ্ছি ওনার ঘটনায়। তিনি যেভাবে বলেছেন আমি সেটাই বলছি আপনাদের। তো ঘটনাটা আমার দুঃসম্পর্কের আত্মীয়র। ঘটনাটা শুরুটা হচ্ছে 27/1/2022 সালে।
যার সাথে ঘটনা ঘটে তার নাম আমি বলতে পারছি না, তবে তিনি আমার দুঃসম্পর্কের আন্টি হয়। তো আমার আন্টি এমনিতে নামাজ রোজা মিস দেয় না, আর অত্যন্ত ভালো মানুষ। তিনি সবসময় একটু সিম্পল থাকতে পছন্দ করে, কিন্তু কিছুদিন আগে ওনার হঠাৎ সাজতে ইচ্ছা হয়েছে, আর তিনি সেজেছেন। তো তিনি সাজগোজ করে বারান্দায় যায় কিছু ছবি তুলবে বা অন্য কোনো একটা কাজে। তো আন্টি বারান্দায় যাওয়াটাই যে বিপত্তি হয়ে যাবে এটা তিনি জানতেন না। তো উনি এই বারান্দায় যাওয়ার পর অনেকক্ষণ হয়ে গেল উনি আসছেন না দেখে ওনার হাজব্যান্ড ওনাকে ডাকে, কিন্তু কোনো সাড়া দিচ্ছেন না দেখে ওনার হাজব্যান্ড বারান্দাকে দেখে উনি অজ্ঞান হয়ে পড়ে আছে ফ্লোরে। তো পরে ওনাকে রুমে নিয়ে আসা হয়, ওনার হাজব্যান্ডকে নিয়ে আসে রুমে। আর কিছুক্ষণ পর দেখে যে ওনার জ্ঞান আসছে। তো আন্টির হাজব্যান্ড আন্টিকে জিজ্ঞেস করে যে কী হয়েছে। তো উনি হঠাৎ ভয় আতঙ্কে ভীত হয়ে যায়, আর বলে যে উনি যখন বারান্দায় ছবি তুলছিলেন তখন হঠাৎ ওনার মনে হলো ওনার পাশে কেউ দাঁড়িয়ে আছে। তখন উনি পিছনে তাকাতেই দেখে কালো একটা অবয়ব ওনার সাথে দাঁড়িয়ে আছে। তা দেখেই উনি অজ্ঞান হয়ে যান। তো ওনাকে আঙ্কেল বলে যে হয়তো তোমার মনে ভুল হতে পারে, ক্লান্তির কারণে এমন হয়েছে তোমার। তো তখন আন্টি এগুলো কথা বলে যেগুলো বাদ দাও। তখন বলে যে বাচ্চাদের সন্ধ্যা হয়ে গেছে, বাচ্চার জন্য একটু খাওয়ার ব্যবস্থা করি। তো একসময় সবার সাথে এরকম খাওয়া দাওয়া করে কথা বলতে বলতে উনি ভুলে গেছেন যে কী হয়েছিল তার সন্ধ্যার দিকে। তো রাত হওয়ার পর সবাই রুমে চলে যায়, তো ঘুমানোর প্রস্তুতি নেয়। আর আঙ্কেল যখন এক পর্যায়ে ঘুমায় যায়, ঘুমানোর কিছুক্ষণ পর আঙ্কেলের ঘুম ভাঙে একটা অদ্ভুত সাউন্ডে। আঙ্কেলের ঘুমের ঝাপসা চোখে তিনি দেখছেন যে আন্টির চুলগুলো এলোমেলো হয়ে আছে, আর আন্টি বসে সামনে পেছনে দুলতেছে আর আওয়াজ করতেছে, গোংরানির মতো আওয়াজ। তখন আঙ্কেল ভয় পেয়ে যায় আর বিভিন্ন সূরা পড়তে থাকে, মানে তিনি ঘুমের মধ্যে থাকলেও বিভিন্ন সূরা পড়তে থাকে, এবং তিনি বুঝে যায় যে এখানে কোনো একটা সমস্যা হচ্ছে বা আন্টির সাথে কোনো একটা সমস্যা হয়েছে। এক পর্যায়ে আন্টি শান্ত হন, আর সাথে সাথে তিনি নিজের থেকে ঘুমিয়ে যান। পরের দিন সকালে মানে 28 তারিখ আঙ্কেল ফ্যামিলির সাথে কথাগুলো শেয়ার করলে এক পর্যায়ে ফ্যামিলি থেকে হুজুর আনার সিদ্ধান্ত নেওয়া হয় এবং হুজুর নিয়ে আসা হয়। তো পরে হুজুর আসলে ওনাকে দেখে বলে যে ওনার সাথে কিছু খারাপ কিছু চলে এসেছে, হয়তো আপনাদের বারান্দাদের সাইডটা পিছন সাইডটা ভালো না, একটু বন জঙ্গল ছিল, তো উনি হয়তো সেজে গুজে গিয়েছে, হয়তো নজরে পড়েছে, এমনও হতে পারে। তো তিনি হুজুর বলেন তিনি এখন করতে পারবে না। তো তিনি পানি পড়া দিয়ে বলেন যে পানি খাওয়ালে হয়তো উনি ঠিক হয়ে যাবে, ভালো থাকবেন। তো পানি পড়া তারপর আন্টিকে এরকম দেওয়া হয়, কিন্তু দিন যতই যাচ্ছিল ধীরে ধীরে ওনার পাগলামিটা বাড়তে থাকে। তিনি নিজে নিজে কথা বলা শুরু করেন, উল্টাপাল্টা কথা বলেন। তো হুজুরের পর পানি পড়া যখন আবার তাকে দেওয়া হলো কয়েকদিন, তিনি খাবে না এবং বলে তিনি খাবেই না, জিদ করে ফালিয়ে দিত। আর বলে এই পানি ছাড়া তিনি থাকতে চান, তিনি তাহলে আর কাউকে ডিস্টার্ব করবেন না। কিন্তু তারপরে তিনি একের পর এক টুকটাক নিজের সমস্যা করে যাচ্ছিল। তো এরকম যখন তার এই সমস্যাগুলো হতো হঠাৎ হঠাৎ করে, তো সবাই দোয়া পড়া শুরু করলে তিনি একটু শান্ত হতো। তো তারপর আরেকদিন হুজুর আসে, হুজুর আসার পর তিনি তার মতো রিচুয়াল করে যখন, তো তিনি আবার হুজুর তার সামনেই আন্টিকে পরা পানি খাওয়াতে যান, আর আন্টির সাথে সাথে রক্তবমি শুরু হয়। আর কিছুক্ষণ পর আন্টি জ্ঞান হারিয়ে ফেলে। তারপর তিনি যখন হুজুর তাকে ঝাড়ফুঁক দেওয়ার পর তখন তার কিছুক্ষণ পর সেন্স আসে। আন্টি ধীরে ধীরে গলায় মানে কিছু বলতে চায়, এবং তিনি আস্তে আস্তে করে বলছে যে কি হয়েছে আমার, আমি খুব দুর্বল ফিল করছি, আমার পুরো শরীর ব্যথা করছে, তো আমি পারছি না, এসব কথা বলতেছিল। তো এগুলা হওয়ার পর উনি একটু নিজে থেকে ঘুমিয়ে যায়। তো উনি ঘুমানোর 1 ঘন্টা পর আবার হঠাৎ করে উঠে আবোল টাবোল বকতে থাকে এবং সবাইকে গালি দিতে থাকে, আর বলতে থাকে ওনার হাজব্যান্ডকে যে তুই নতুন বিয়ে কর, হ্যাঁ তোর স্ত্রীকে ছেড়ে দেয়, নাহলে তোরা মেরে ফেলবো, এইসব কথা বলতে থাকে নিজে থেকে। তখন আবার তাকে সূরা পড়ে ফু দেওয়া হয়। তো উনি আবার দেখা যায় যে উনি এরকম নাকি বেহুশ হয়ে যায়। তো উনি এবার বেহুশ হয়ে যাওয়ার পর যখন আর ঘুমতে করছিলেন না, তখন অনেক চেষ্টা করা হয়, কিন্তু দেখা যায় একটানা তিনি ঘুম। একবারে ফজরের আজান যখন দিচ্ছিল তখন হুজুর বাড়িতে তিনি ছিলেন সে রাতে। তো হুজুর যখন পানি পড়া তার মতো মানে যখন খাওয়াতে পারছিলেন না, পানি যখন ছিটাচ্ছিলেন, তখন তিনি ঘুমের মধ্যে হঠাৎ করে রক্ত বমি করা শুরু করে। কোনো রকম এরকম সবাই তখন রাতটা কোনো রকম ভোর এরকম পার করে। তো সকাল হতেই মানে দিনের বেলা যখন হয় তখন দেখা যাচ্ছে আন্টি আস্তে আস্তে নিজের থেকেই ঘুম থেকে উঠে, এবং সবার তখন রাতে একটু সকালে একটু ঘুম ভাবছিল। তো কিন্তু সমস্যাটা হচ্ছে তিনি ঘুমের থেকে ওঠার পরও তার সমস্যা এরকম খুব একটা কমে না, এবং এরপর আরও তাকে কয়েকটা হুজুর দেখানো হওয়ার পর যখন একজন বড় হুজুর আসেন এক রাতে, তো তিনি বলেন যে আন্টির সাথে নাকি 3টা খারাপ জিন চলে এসেছে,
এবং ওই যেটা বলা হয়েছিল যে তিনি একটু সাজগোজ করে বাসায় বারান্দায় গিয়েছিলেন, দেখে তারা সেখান থেকেই তাদের মধ্যে 3 জন জিন ছিল, এতে একজন জিন পছন্দ করে থাকে এবং বাকি 2জন জিনও এর মধ্যে হাজির হয়ে গিয়েছে। এবং আন্টির সাথে যখন কথা বলা হয় হুজুর, যখন জিনটাকে আন্টিকে যখন জিজ্ঞেস করে তুমি কাকে এরকম দেখতে পাও, তখন সে আন্টি বলে যে একজন সাদা পাঞ্জাবিওয়ালা লোক, তিনি কালো করে, চেহারা দেখা যায় না, ঝাপসা দেখা যায়, তো তিনি আমাকে শুধু ভয় দেখায়, এরকম আবল তাবল বলতে থাকে। তারপর হুজুর তিনি তার মতো করে রিচুয়াল করেন এবং তিনি অনেক দিন আন্টি ট্রিটমেন্ট করার পর আস্তে আস্তে নাকি আন্টি তারপর সুস্থ হন এবং তিনি আপাতত তার পরবর্তীতে আর কোনো সমস্যা হয় না। এরপর তেনারা যে বাসাটা ছেড়ে দেওয়ার পর আসলে খুব একটা এরকম সমস্যা হয় না। তো শ্রোতা বন্ধুরা, এটা ছিল একটি ঘটনা। তো এখন চলে যাব আরেকটি ঘটনা। এটা আরেকটি ছোটো ঘটনা, যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে রিফাত ভাই। তো আমি যাচ্ছি তার ঘটনায়। এখন তিনি যেভাবে বলছেন সেটাই আপনাদের মাঝে আমি ধরবার চেষ্টা করছি। সেদিন সন্ধ্যাবেলা মাগরিবের নামাজে কিছুক্ষণ পূর্বে আমি আমার এক বন্ধু একসাথে আসছিলাম। আমরা এক ক্লাসে পড়ি, একসাথে টিউশনি করি, আবার তাছাড়া যাই হোক, সর্বপ্রথম আমি যেটা বলছিলাম যে আমরা তার নাম আগে শেয়ার করছি এবং তিনি বলছেন যে সর্বপ্রথম তিনি তার বন্ধুর যে নাম সেটা শেয়ার করতে পারছেন না। তো যাই হোক, তো ওনার এক সেই বন্ধু ওনাকে বলল যে আমাদের ওখানে একটা বট গাছ আছে, সেখানে নাকি প্রায় মানুষের অনেক আজব মানুষ দেখতে পায়। তখন আমি আগ্রহের সাথে বললাম তাহলে আমরা ওখানে গিয়ে দেখি কি আছে, কি দেখা যায়। তো আমার সেই বন্ধু সে বলছে যে আমি কয়েকদিন আগে দেখেছিলাম যে একজন পাঞ্জাবি পরা ভদ্রলোক বসে আছে এবং এরকম নাকি রাতে আজব আজব অনেক কিছু দেখা যায়। তখন এরকম যখন শোনার পর একটু আগ্রহটা বেড়ে যায় আমার। তো আমি তখন আমার সেই বন্ধুকে সন্ধ্যার পরে বলি চল আমরা, যেহেতু আমার আগ্রহটা বেশি ছিল, তখন আমি আমার বন্ধুকে বলি চলো তাহলে আমরা সেখানে যাই, গিয়ে তোমার বট গাছ এরকম কী আছে সেটা দেখবো। আমি একটু তুচ্ছ তাচ্ছিল্যের সাথে এটা বলছিলাম, কারণ আমার এগুলো আসলে খুব একটা বিশ্বাস হচ্ছিল না, কিন্তু আমার দেখার খুব আগ্রহ ছিল, কারণ প্যারানর্মাল বিষয়গুলোতে আমার ইন্টারেস্ট ছিল বেশি। তো যখন আমরা সেখানে যাওয়ার পর দেখি এটা পুরনো একটা বট গাছ। বেসিক্যালি আমার সে বন্ধু সেই জায়গাটায় তারা নতুন বাসা নিয়েছিল, তো বাসার একটু সামনে এখানে বট গাছটা আছে। সচরাচর সেখানে সন্ধ্যার পর কেউ যায় না, কারণ অনেকে বলে এখানে খারাপ কিছু থাকে, বিশেষ করে আমার বন্ধু যেটা বললো যে আজব আজব জিনিস দেখা যায়। তো আমি যখন সেখানে যাওয়ার পর আমি খুব চিল্লাচিল্লি শুরু করি, একটু মজা করে যে কই তুই, কে আছিস এখানে, আসবি নাকি এখানে, এরকম বলতে থাকি। তো হঠাৎ করে আমার তখন প্রস্রাবের বেগ হয়, তখন আমি সেখানে দাঁড়িয়ে প্রস্রাব করতে থাকি। তো আমার বন্ধু আমাকে বারবার বলতেছে যে বন্ধু এখানে তুমি কিছু করো না, এখানে জায়গাটা ভালো না, বারবার বলছি চলো আমরা এখান থেকে চলে যাই। তো বিশ্বাস করবেন কিনা জানি না, যখন আমি আমার বন্ধুকে নিয়ে এই কথা বলে ওর সাথে হাসি তামাশা করছিলাম, যখন আমি সেখান থেকে ফিরতে পারি, রাস্তা দিয়ে ব্যাক করবো, হঠাৎ করে মনে হলো যে ঝড় আসলে যেরকম বাতাস আসবে ঠিক সেরকম একটা বাতাস, কিন্তু আমি ঠিক বলতে পারবো না। আমি দেখছি যে আমার বন্ধু আমার এক হাত সামনে, মনে হচ্ছে কি আমাকে পিছন থেকে টানছে, কিন্তু আমি আমার বন্ধুকে কিছু বলতে পারছি না। তো হঠাৎ করে একটা হেঁচকা টান দিয়ে আমাকে প্রায় 5 থেকে 7 ফিট পিছে আমাকে ধাক্কা দিয়ে ফেলা হয়। তখন আমার বন্ধু এটা দেখে একটা চিৎকার দিয়ে সে দৌড় দেয়, তারপর আমার আর কোনো জ্ঞান নেই। এরপর যখন আমার সেন্স আসে, তখন আমি দেখি আমার বাসায় এবং আমার বন্ধু আমার পাশে দাঁড়িয়ে আছে। তখন আমি অবছাপ চালাতে দেখছি ঘড়িতে প্রায় তখন রাত 12টা কি 1টা বাজবে। তখন আমি জিজ্ঞেস করি যে আমার কী হয়েছিল, তখন আমার বন্ধু বলে যে সে যখন দেখে যে আমাকে যখন পিছন থেকে হ্যাঁচকা টান দিচ্ছে, দেখছে যে একটা অবয়ব পাঞ্জাবি পরা হবে, কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল যে খুব বয়স্ক, কিন্তু পায়ের নিচের অংশগুলো দেখা যাচ্ছিল না। তো সেই লোকটাই নাকি ভাসমান অবস্থা ছিল এবং ওনাকে হ্যাঁচকা টান দেয়। এবং যখন ওই আমার বন্ধু আমাকে উদ্ধার করতে যাবে, আমাকে ধরতে যাবে, তখন সে একটা ভেচকি দেওয়ার কারণে আমার বন্ধু ভয়ে দৌড়ে তার বাসায় তার বাবা মাকে জানায় এবং তারপর তারা যখন এখানে আসে এসে দেখে সেন্স নাই আমার, তখন আমাকে এরকম বাসায় নিয়ে যাওয়া হয়। বাসায় নিয়ে যাওয়ার পর হুজুর ঝাড়ফুঁক দেওয়ার পর এখন আমার সেন্স আসে। তো এটা হওয়ার পর আমি মোটামুটি ভালোই ছিলাম। পরবর্তী ওখানে কখনো জানি, তবে একটা ভয় আমার মনে মনে কাজ করতো এবং আমি প্রায় সময় স্বপ্নে দেখতাম যে একটা অবয়ব আমার সামনে এসে আমাকে ভয় দেখাচ্ছে। এটা কি আমার মনের ভুল নাকি আসলে কোনো অবয়ব আমার কোনো কিছু ঘটছে, এটা জানি না। তো আমাকে হুজুর কিছু আমল করতে বলেছিল এবং সেই আমল প্রায় আমি বছরখানেক করার পর আস্তে আস্তে সেই স্বপ্ন দেখাটা আমার কমে যায় এবং এখন আমি সেই আমলটা করি, কিন্তু দেখা যায় আমল না করলে আমার সমস্যাটা বেশি দেখা যায়। তো এটা একটা ছোটো ঘটনা আমার সাথে হয়েছিল দেখে আপনাদের ভৌতিকতা শেয়ার করা। তো শ্রোতা বন্ধুরা, ঘটনা শেয়ার করলাম আজকে, শুনলেন 4টা ঘটনা শেয়ার করেছি, ছোটো 4টা ঘটনা। তো
অনেকেই যারা রহিম হুজুরের ঘটনা পছন্দ করেন তাদের উদ্দেশ্যে বলছি, আমি একটা ঘটনা ওনার থেকে সংগ্রহ করেছি। এটা নিয়ে আমাদের রাকিব ভাই কাজ করছেন, একটু আমাদের গুছানো বাকি আছে। তো ইনশাল্লাহ খুব দ্রুত আশা করি শেয়ার করবো। এবং আপনাদের মাঝে ঘটনা থাকলে কিন্তু আপনারা শেয়ার করবেন। আপনারা জানেন যে আপনাদের ঘটনার উপর ভিত্তি করেই বরাবর বলছি যে আমাদের এপিসোডগুলো তৈরি হয়ে থাকে। আমাদের মেইল করবার ঠিকানা ভৌতিকতা@gmail.com, BHOUTIGGOTA@gmail.com। আর আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ আছে, সেখানে রেগুলার আমাদের ঘটনা সম্পর্কে আপডেট পাবেন। আজ আমি সামির আনসারি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ঘটনা বাংলাদেশের একটি উপকূলবর্তী এলাকার, এবং যে জায়গার ঘটনা সেই জায়গায় তখন বিদ্যুৎ যে পৌঁছায়নি। সময়টা অনেক আগের, 2010, 2009 এরকম। যার ঘটনা তার নাম হচ্ছে আক্তার, এবং তার একটি দোকান ছিল তাদের গ্রামের 3 রাস্তার মোড়ে, এবং বড় একটি দোকান। গ্রামে যেরকম একটি বড় দোকান হতে হয় ঠিক এরকম। তো তার এই বড় দোকানে সেদিন যখন সে দোকানদারিতে ব্যস্ত, আর কি ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, সেদিন প্রচন্ড বৃষ্টি। কোন এক কারণে, যেহেতু উপকূলীয় এলাকা খুব কাছাকাছি, প্রচন্ড বৃষ্টি হচ্ছে সেদিন। সিগন্যালও ছিল সেদিন। রাত তখন 7টা বাজে। বৃষ্টির যেটা তোড়, এই তোড়টা একটু কমে এসছে, কিন্তু বাতাসের সাথে ছিটাটা চলে আসছিল বারবার। তো এই জন্য বেশ কয়েকটা শাটার তার নামানো ছিল। তাদের গ্রামে ওই একটা দোকান, যেহেতু তাদের আর্থিক অবস্থা ভালো ছিল, দোকানটাও মোটামুটি সুন্দরভাবে করা, পাকাপোক্ত একদম সুন্দরভাবে করা। একটা দরজা রয়েছে, এবং ওই দরজাটা যদি খোলে, ওই দরজা খুললেই একটা ছোট্ট পকেট রুমের মতো রয়েছে, যে রুমটার মধ্যে আক্তার ঘুমাতো। মানে দোকানের পাহারার একটা ব্যাপারও থাকে। এখন সে প্রস্তুতি নিচ্ছে বন্ধ করে ফেলবে তার ব্যবসা প্রতিষ্ঠান। অপেক্ষা আছে তার বাবা তার খাবার নিয়ে আসবে। এখন বেশি দূরে না, 15 মিনিটের হাঁটা পথে তাদের বাড়ি। এই যে বৃষ্টির ভিতরে হঠাৎ তার দোকানে একজন মহিলা এসে হাজির হয়, তাদের এই গ্রামের এক মহিলা। সেই মহিলা যখন হাজির হয়, একদম বৃষ্টিতে ঝুপুধুপু তার অবস্থা। তাকে দেখে আক্তার জিজ্ঞেস করলো, ভাবি আপনি এখন কেন আসছেন? তো তার হাতে তেলের শিশি, বোতল না, শিশি ছিল। শিশি, আমি আবারও বলি শিশি। তো একটা তেলের শিশি সে নিয়ে এসছে। সে নিয়ে এসে বলল, তোমার ভাই তো জানো কি অবস্থা, সংসার চালায় না, কোনো কিছু করে না, আমাকে একটু তেল দিবা, এরকম আর কি কথা। আক্তার একটু কর্কশ ভাষায় কথা বলে, কারণ তাদের যে অবস্থা, বাকি দিলে সে টাকা তারা ফেরত দিতে পারবে না। এবং এই মহিলার যে স্বামী, সে দ্বিতীয় বিবাহ করেছে। তার স্বামীর অবস্থা ভালো, কিন্তু দ্বিতীয় বিবাহ করার কারণে তাকে এবং তার এই মহিলাকে এবং তার যে সন্তানদেরকে সেই লোক দেখতে পাচ্ছে না, দেখছেও না, এবং অভাবের মধ্যে রয়েছে তারা, অনেক কষ্টের ভিতরে রয়েছে। তো সে তখন একটু কটু কথা শোনায় যে কিভাবে আপনাদেরকে এটা করবো, এটা করবো, এটা করবো, এটা করবো। গ্রামের মানুষ টাকা পয়সা পাও না, আগে থেকে কিছু টাকা পয়সা পাও না, তো এইভাবে আর কি একটু কটু কথা শোনায়। তো কটু কথা শোনানোর পরে সে মহিলা তাকে বলে, আজকের পরে আর কখনো যাবো না, আমাকে শিশির মতো একটু তেল দিয়ে দাও। আজকের পরে, এরপরে যদি কোনো সাথে নেওয়া লাগে, সব শোধ করে দিয়ে তারপর নেব। দরকার পড়লে ওই শরীরের জিনিসপত্র বিক্রি করে দিয়ে তোমার দেনা চোকাবো, তুমি ভাই টেনশন করবে না, এরকম আর কি কথা। এদিকে বৃষ্টি তোর অনেক, কর্কশ কথা বললেও ওই শিশিটা, ছোট্ট শিশি তো, ওই শিশির মধ্যে তেল দিয়ে দেয়, এবং সয়াবিন তেল নয়, সরিষার তেল দিয়ে দেয় সে। এবং সেই মহিলা সে তেল নিয়ে এই অন্ধকারের মধ্যে সে চলে যায়। সে যে অন্ধকারের মধ্যে যাচ্ছে, আক্তার একটা ব্যাপার খেয়াল করে, যে ঝুম বৃষ্টি, চোখ মিলে বাইরের দিকে তাকানো যায় না। মানে এখন তো ঝুম বৃষ্টি না, এখন তো ছিটের মতো আসছে, কিন্তু সে ভিজে অবস্থা আসছে, কোনো আলো ছাড়া। যে দিক দিয়ে তাদের ঘর, তাদের বাড়িতে যাওয়ার রাস্তা, জঙ্গল ঘেরা রাস্তা, অন্ধকারের ভিতরে সে যাবে কিভাবে, এইটুকু ভাবলো, কিন্তু অতটুকু ভাবা দরকার মনে করেনি। এখন সে সবার জন্য একদম তৈরি,
তার বাবা খাবার নিয়ে এসছে, তার বাবা খাবার দিয়ে তাকে চলেও গেছে, তার বাবা সাহায্য করেছে অন্যান্য শাটার থেকে সবকিছু নামানো। তো সবকিছু করা হলো, খাবার দাবার খাওয়া শেষ। তার খাবার দাবার খাওয়ার পরে সে শোয়ার প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে ঝুম বৃষ্টি শুরু। তো এই ঝুম বৃষ্টির মধ্যেও গ্রামের দুজন ব্যক্তির গলা তার কানে আসছে। সে দুজন ব্যক্তি তার দোকানের দিকে যে এগিয়ে আসছে, টর্চ লাইটের যে অনেক বড় বড় টর্চ লাইটের যে আলো, বিকট আলো, ওই আলোটাও নিচে দিয়ে আসছিল, মানে দোকানের যে নিচে, মানে দরজার নিচের ফাঁক দিয়ে আসছিল। এবং এসে তাকে ডাক দিল, তার এই খালাতো ভাই যারা ডাক দিল। আক্তার গেট খুললো, বলো ঘটনা কি। আক্তার ভেবেছিল জিনিসপত্র লাগতে পারে, কিন্তু খবর হলো এটা যে ভাবিকে সে দেখেছিল একটু আগে, মানে এসে তেল নিয়ে গেল শিশিতে, ওই ভাবি বিষ খেয়ে আত্মহত্যা করেছে। ওই ভাবি কীটনাশক খেয়ে সন্ধ্যার পরপর খেয়েছে। এই কিছুক্ষণ আগে তার দম চলে গেছে। আক্তার থ হয়ে গেল কেন? এই যে একটু আগে তো মহিলা গেল এখান থেকে, সন্ধ্যা হয়েছে কিন্তু সেই 6টার আগে, ওই যে বৃষ্টির কারণে একদম সন্ধ্যা আগে আগে নেমে এসছে। কিন্তু তারপর এখন প্রায় 8টা 8:30টার মতো সময়, তার খাবার দাবার খাওয়া শেষ, সবকিছু শেষ। এক হিসেবে আধা ঘন্টা 1 ঘন্টা আগে তো সে মহিলা এখান থেকে 1 শিশি তেল নিয়ে গেল। আক্তার জিনিসটা বুঝে উঠতে পারেনি। আক্তারও বের হয়, দোকানে তালা লাগিয়ে সেও বের হয়। মসজিদ থেকে খাটিয়া নেওয়া হয়, এই জন্যই লোকজন এসেছিল। মসজিদে কাঠের খাটিয়া রয়েছে, সেই খাটিয়া নেওয়া হয় এবং সেই খাটিয়া নিয়ে এই দুর্যোগের রাতে আক্তার সেই বাড়িতে যেয়ে পৌঁছায় যেখানে মহিলার লাশ ঘরের ভেতরে। মাটির যে ঘর, মানে ঘরের ফ্লোর তো মাটির উপরে তার লাশ পড়ে আছে। কেউ তার লাশ তখনও সোজা করেনি, কেউ তার লাশ তখনও ধরেনি। আক্তার চিন্তা করছিল, আক্তারের যেটা মনে হচ্ছিল কি, এইখান থেকে ওই যে তেল নিয়ে যেই সে মনে হয় বিষ খেয়ে পরে মরেছে। এই জন্য সে বলল যে সে বাড়িতে আসছে কখন। কাকা জানি সে জিজ্ঞেস করলো যে ও ভাবে বাড়িতে আসছে কখন। তো পাশ থেকে উত্তর দিল, সে তো বাড়ি থেকে যায়নি কখনই, সে তো বাড়িতেই ছিল। ওই সন্ধ্যার পরে একজনের ঘরে ঢুকলো একটু মুড়ি নেওয়ার জন্য, বাচ্চাদের ক্ষুধা লেগেছে, ওই মুড়ি 2-3 মুঠ মুড়ি নিয়ে ঘরে ঢুকলো। এরপরে বাচ্চারা এসে বলছে যে আম্মা কেমন জানি করে। তারপর তারা এসে দেখলো যে সেইখানে বিষ খেয়েছে। আক্তার আবার একটা ব্যাপার খেয়াল করলো কি, এই ভাবিনে একটু আগে বৃষ্টির ভেতরে গিয়েছিল, বৃষ্টি তো হচ্ছে চারপাশে ঝুম বৃষ্টি, এখন আবার তার শরীরের কাপড় তো ভেজা না, তার শরীরের কাপড় তো একদম শুকনো। আর এটা নিয়ে সে কথা বাড়ায়নি। একটা ব্যাপারে সে বুঝে ওঠার চেষ্টা করলো, আবার পারল না, বাদ দিয়ে দিল পুরো ব্যাপারটাকে। তার দাফন হলো পরের দিন সকালবেলা, সবকিছু ঠিকঠাক। আর এখনো যে বৃষ্টির তোরটা একটু কমেছে, এখন নিম্নচাপের প্রভাবটা কেটে যাওয়ার সময় শুরু হয়েছে। মানে সেদিন ছিল পুরোপুরি নিম্নচাপের মূল অংশটা যেভাবে হিট করে বৃষ্টি হয় ওরকম। সন্ধ্যার পরে সে বেচাকেনা শেষ, আগের মতো করে সে শোয়ার ব্যবস্থা করছে, সবকিছু করছে, শুয়ে পড়েছে। এবার তার গেটে টোকা দিল, কে জানি। তো জিজ্ঞেস করলো কে, উত্তর নাই। আবারও গেটে টোকা। আক্তার এবার একটু গালিতে জিজ্ঞেস করলো যে কে, কথা বল, ফাইজলামি করিস। তখন সে বলল, তোমার দেনা আমি শোধ করতে পারিনি, আমাকে তুমি মাফ করে দিও। ব্যাস এইটুকুই। আক্তার তো চিৎকার দিল একটু জোরে, মানে চিৎকার চেঁচামেচি করে উঠলো, কে কে তুই কে। কিন্তু এই কথার পরে আর কোনো কথা আসেনি, গেটে টোকাও দেয়নি। এবং আক্তার একটা শাবল তার কাছে ছিল, সেই শাবল নিয়ে লাইট জ্বালিয়ে, হারিকেন জ্বালিয়ে এবং টর্চ লাইট নিয়ে গেট খুলে বেরিয়ে চারপাশে চেক করলো, কোথাও কেউ নেই। তো এই ছিল ঘটনা, ছোট একটি ঘটনা।
এখন আমরা চলে যাব আজকের পর্বের পরবর্তী ঘটনায়। আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহমান রাকিব। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। এখন যে ঘটনাটি শেয়ার করব সেটি সংগ্রহ করা হয়েছে ফাহিম হাসান ভাইয়ের কাছ থেকে। ওনার গ্রামেরই একটি ঘটনা। এখানে দুটি ঘটনা রয়েছে আসলে। ওনার নিজের সাথে ঘটা একটি ঘটনা এবং ওনার ফুপার সাথে ঘটা একটি ঘটনা। তো ধারাবাহিকভাবে দুটি ঘটনাই শেয়ার করব একসাথে। প্রথমে ফাহিম ভাই যেভাবে ঘটনাটি শুরু করেছেন ঠিক ওনার মতো করেই বলছি। তো উনি বলছিলেন যে অনেক দিন আগের কথা, আমি তখন ক্লাস 5-এ ছিলাম যে ঘটনাটি ঘটেছিল। তো এই ঘটনাটি ঘটেছিল রাতে। আমাদের বাড়িতে দুটি পুকুর ছিল, একটি আমার বাবার নিজস্ব পুকুর আর একটি আমার ছোট চাচার পুকুর। অবশ্য মাছ চাষের জন্যই তারা এই দুটি পুকুর কেটেছিলেন ছোট করে। এর পাশাপাশি আশেপাশে আরও কয়েকজনের পুকুর আছে ওখানে। সেই পুকুর থেকে আরও দুটো পুকুর আমার বাবা লিজ নেয় মাছ চাষ করার জন্য। তাহলে আপাতত আমাদের তখনকার সময় ছিল 4টা পুকুর, আমার আব্বার একটা, আমার চাচার আর দুটো লিজ নেয়া পুকুর। এই 4টে পুকুরে একসাথে মাছ চাষ করা হতো। প্রথম দিন উনি একজন মাছ ব্যবসায়ীকে ডেকে আনেন। এনে তারপর সমস্ত পুকুর কিভাবে চাষ করবে এবং মাছের পোনা কোথা থেকে আনবে এইসব বিষয়ে ওনার সাথে আলোচনা করেন। আলোচনা করার পর সেই লোক একটা ঠিকানা দেয় এবং আমার আব্বা সেই ঠিকানা অনুযায়ী গিয়ে মাছের পোনা নিয়ে আসেন, বেশ অনেক। তো আনার পর 4টে পুকুরে ভাগ করে তিনি মাছের পোনা ছেড়ে দেন। আরেকটি কথা, পুকুরগুলোর পাশে কিন্তু একদম জমি ছিল, আবাদি জমি, যেখানে ফসল চাষ করা হতো। কিন্তু বর্ষার মৌসুমে তো আর ফসল চাষ করা যেত না, এই বর্ষার পানি অনেক কানায় কানায় পূর্ণ থাকতো। তাহলে এখানে আরেকটা ব্যবস্থা করা রাখা হয়েছিল, কারণ বর্ষার পানিতে যখন জমি পুরো ভরাট হয়ে যায় তখন যেন ওই জমিতে যদি কোনো মাছ থাকে বা নদী থেকে বা হাওর থেকে কোনো মাছ যদি এদিকে আসে তাহলে সেগুলো যাতে পুকুরে ঢুকতে পারে সেরকম একটি পদ্ধতি ওইখানে করা ছিল আর কি। গ্রামাঞ্চলের এইরকম পরিবেশের পুকুরের পাশ কেটে দেওয়া হতো যাতে পুকুরের পানি বেশি হয়ে গেলে সেগুলো জমিতে চলে যেতে পারে। আর পানি যাওয়ার কারণে জমির মাঝে থাকা যে মাছগুলো মাছগুলো থাকে সেগুলো যেন পুকুরে আসতে পারে। তো এইভাবে দেশীয় মাছ পুকুরে আনা হয় আর কি। তবে জমির যে কোনো মাছই আসে পুকুরে, বিভিন্ন প্রজাতির মাছ। এভাবেই আমাদের পুকুরে মাছ আনা হতো এবং অতিরিক্ত পানি যেগুলো হতো সেগুলো বের করে দেওয়া হতো। ওই পুকুরগুলোর দক্ষিণ পাশে জমি ছিল। তো পুকুর আর জমির মধ্যে প্রায় 12 থেকে 15 ফিট জায়গা আছে। জায়গাটা দিনের বেলাতেই কিছুটা ভয় ভয় লাগে আর কি। ভয় লাগার একটা যথেষ্ট কারণ আছে, কারণ ওই জমিগুলো থেকে মাটি কেটে বিক্রি করা হয়েছে, যার কারণে জমির গভীরতা অনেক বেশি এবং ওই জমিতে কিছু কাঁটাযুক্ত গাছ জন্মেছে, একটা বন জঙ্গলের মতো অবস্থা হয়ে আছে আর কি ওই পাশে। এই দিনের বেলাতেও ভয় করে ওখানে যেতে, অর্থাৎ ওই ঝোপের মতো। এবং আমাদের পুকুর ওই দক্ষিণ পাশে বাঁশঝাড় রয়েছে একটা বড়, বেশ পুরনো। আর তার পূর্ব পাশে আছে একটা কবরস্থান, অর্থাৎ এটা গ্রামের কোনো কবরস্থান না। ওই পাশে একটা বাড়ি আছে, তারা নিজস্ব একটা কবরস্থান দিয়েছে, পারিবারিক কবরস্থান। তো ওই কবরস্থান, তো এর মাঝামাঝিতে বিশাল আকারের একটা তেঁতুল গাছ আছে। তো যার কারণে জায়গাটা এমনিতেই কিছুটা ভয়ঙ্কর লাগে, আর রাত্রিবেলা তো আরও বেশি ভয়ঙ্কর লাগার কথা। তো যাই হোক, ঘটনা যেদিন ঘটে সেদিন সম্ভবত শুক্রবার ছিল। তো সন্ধ্যাবেলায় আব্বু আর আমার এক কাকা গিয়ে ওই পুকুরের পথ খুলে দেয় আর কি, পানি যেন বের হয়ে যায়। অতিরিক্ত যে পানি
বৃষ্টির কারণে পুকুরে জমেছে সেগুলো যেন বের হয়ে যায়, কারণ সেদিন বেশ বৃষ্টি হয়েছিল। রাত 11টার দিকে পানির পথ বন্ধ করার জন্য আব্বু যাচ্ছিল একা। তখন আমিও বললাম যে আমিও যাব আজকে, আমি দেখব, বা কোনো মাছ যদি আমি পাই আমি নিজ হাতে মাছ ধরব। আর যেহেতু আব্বু মাঝে মধ্যে সেখান থেকে কিছু মাছ নিয়ে আসতো সন্ধ্যায়, তো সেই হিসেবে আমিও ভাবলাম যে আমিও দেখব কিভাবে মাছগুলো ধরে। তো যাই হোক, আমি গেলাম আব্বুর সাথে। তো প্রথমে পুকুরের সিঁড়িতে নেমে দেখলাম কিছু চিংড়ি, ছোট ছোট চিংড়ি বসে আছে এই ঘাটলার পাশে। তো আমি খুব সাবধানে হাত দিয়ে বেশ কয়েকটা ধরে ফেললাম। তো ধরলাম, তখন আব্বু বলল যে ছেড়ে দিতে, এগুলো আরও বড় হলে খাওয়া যাবে। তাই সেগুলো ছেড়ে দিলাম। সেখানে যাওয়ার পরে আমি টর্চ লাইট হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। তো তখন দেখলাম যে একটা মাছ জমি থেকে পুকুরের দিকে ঢুকছে। তো তখন আমি আব্বুকে বললাম যে আমি মাছটা ধরবো। তখন আব্বু অনুমতি দিল, হ্যাঁ যাও ধরো, সমস্যা নেই। তো মাছটি যখন পুকুরের কাছাকাছি চলে আসে এবং ওই পুকুরের পানি আসা যাওয়ার পথে একটা ছোট জাল আটকানো ছিল, ওই মাছটা তখন সেই জালে আটকে যায়। আর আমি মাছটি ওই কাছে গিয়ে ধরে ফেলি। 2 মিনিটের মতো এটি আমার হাতে ধরে রেখেছিলাম। তো মাছটি নিয়ে আমি পানি থেকে অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম, শুকনায় পুকুর পাড়ে, যাতে সেই মাছটা লাফ দিয়ে আমার হাত থেকে পানিতে পড়ে না যায়। তখন আমি দাঁড়িয়েছিলাম ওই পুকুর পাড়ে, তখন আব্বুর হাতে লাইট ছিল, আব্বুর হাতে ওই টর্চ লাইট ছিল। তো হঠাৎ করে মাছটি আমার হাত থেকে পিছলে পুকুর পাড়ে, অর্থাৎ শুকনো জায়গায় মাটিতে পড়ে যায়, কিন্তু পানিতে পড়েনি। আমি স্পষ্ট দেখছিলাম সেটা আমার পায়ের কাছেই মাটিতে পড়েছিল, পানিতে আর পড়েনি। কিন্তু আমি দেখলাম যে লাইটের আলো যেখানে ছিল সেই জায়গাটি মাছ পড়েছিল, আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। কিন্তু এরপর হঠাৎই কয়েক মুহূর্তের মধ্যে আমি আর এই মাছটাকে দেখতে পাইনি। আমার হাত থেকে কয়েক সেকেন্ডের জন্য নিচে পড়লো, তারপর আর দেখতে পেলাম না। তো তখন আমি কিছুটা ঘাবড়ে গেলাম, বারবার এদিক সেদিক খুঁজতে লাগলাম। তো তখন আব্বু বুঝতে পারছিল ব্যাপারটা, কারণ তখন যেন হঠাৎ করে চারদিক খুব জোরে বাতাস বইতে শুরু করলো আর কি। কিন্তু তখন বাঁশের ঝোপ ছাড়া আর কিছুই নড়ছে না। বাতাস বইছে সেটা আমরা খুব ভালোভাবেই টের পাচ্ছিলাম, শুধুমাত্র দেখছিলাম যে এই বাঁশের ঝোপ যে ছিল পুকুর পাড়ে দক্ষিণ পাশে, ওই বাঁশের ঝোপটা খুব বেশি নড়াচড়া করছিল বাতাসের ধাক্কায়। কিন্তু আমার আব্বা আরেকটা জিনিস খেয়াল করলো যে বাঁশের ঝোপ বাতাসে নড়াচড়া করছে ঠিকই, কিন্তু বাড়ির যে গাছপালাগুলো আছে সেগুলো নড়ছে না, কিন্তু বাতাস যে বইছে জুড়ে উনি এটা টের পাচ্ছিলেন। তো এই পরিস্থিতি দেখে আমার আব্বু আমার হাত ধরে সোজা বাড়ির দিকে হাঁটা ধরলেন, কিছুই বললেন না। আমি আমার আব্বাকে অনেকবার জিজ্ঞেস করলাম যে আমরা কেন চলে যাচ্ছি, মাছ তো পাই নাই। আব্বু কিছুই বলে নাই, শুধু বাড়ির সামনে এসে বলল যে মাছ পানিতে চলে গেছে। তখন থেকে আমার মনে একটা খটকা লেগে আছে, তো আব্বু কেন এমন কথা বলল না, আমার মনেও কিছু ভয় ছিল যে এই পরিস্থিতির কথা ভেবে। তো মাঝে মাঝে তখন মনে হতো হয়তো অন্য কিছু, সত্যি এটি মাছ ছিল না, কারণ এরকম আরও অনেক ঘটনা আমার আব্বুর সাথেই ঘটে গিয়েছিল, আমাকে কিছুই জানায়নি তৎক্ষণাৎ। ঘরে এসেও জিজ্ঞেস করলাম, আব্বু বলল যে এটি পানিতে চলে গিয়েছে, তাই দেখতে পাচ্ছি না। কিন্তু সত্যি বলতে অনেক খোঁজাখুঁজি করেছিলাম। তারপর কি আর, খাওয়া দাওয়া করে ঘুমাতে গেলাম। যদিও সব সময় আমি আর আমার ছোট ভাই আলাদা ঘরে ঘুমাতাম, কিন্তু সেদিন আমি বা আমার ভাইসহ আম্মু আর আব্বুর সাথে ঘুমিয়েছি। আব্বু নিজেই বলেছিল যে একসাথে ঘুমাতে, কারণ আব্বুর মনে কিছুটা ভয় ছিল। তার কয়েকদিন পর যখন হঠাৎ আমার ছোট ফুপু এলো, তখন এরকম কিছু ঘটনা বলতে লাগলো। উনি আমাদের বাড়িতে বেড়াতে আসছিলেন আর কি। তো তখন বুঝলাম যে মাছরূপী অন্য কিছু আমার হাতে এসেছিল। আমার ফুপুর কাছ থেকে বিভিন্ন কথা শুনে বুঝলাম যে ওইটা আসলে মাছ ছিল না, অন্য কিছু ছিল। আর এটা ভাবার সাথে সাথে আমার গা কেমন যেন শিউরে উঠল। আর আব্বু তখন বলল সেদিন আমার হাতে মাছ ছিল না, তাই পড়ার পর সেটি
ভেনিশ হয়ে যায়। সে রাতের কথা আমার প্রায় মনে পড়ে এখনো। ওইদিকে রাতের বেলা ভুলেও যাওয়া হয়নি আর। তবে আমার মতে এইরকম ঘটনাগুলো গ্রামাঞ্চলে একটু বেশি ঘটে, আর এটা আমি শুনেছি যে মাছের সাথে মিলিয়ে এই ঘটনা অনেক ঘটে আর কি। তো আমার ফুফু যেটা বললেন, তারা তখন আমার ফুফা সহ গ্রামে থাকতেন। তো বেশি বৃষ্টি হলে তখন আশেপাশের জমিতে অনেক পানি জমতো, আর সেই পানি বেশ অনেক দিন থাকতো। আর সেই জমিগুলো সাথে সরাসরি একটা ছোট হাওরের সংযোগ ছিল। জমিগুলো প্রায় 50 থেকে 60% জমি পেরিয়ে একটা হাওর ছিল, বেশ বড়ই। আশেপাশে গ্রামের মানুষজন আসতো এই হাওরে মাছ ধরার জন্য। ওই হাওরে তো সবসময় মাছ থাকতোই। তো বর্ষার পানি হলে সেই হাওর থেকে অনেক মাছই জমিতে চলে আসতো। তো একদিন রাতের কথা, তখন প্রায় রাত আনুমানিক 8টা বাজে। আমার ফুফা কাজ থেকে ফিরে একটা ছোট টর্চ লাইট আর একটা কুচ হাতে নিয়ে তিনি বের হন। প্রায় সময় এরকম তিনি করেন, কাজ থেকে ফিরে কুচ হাতে নিয়ে একটা টর্চ লাইট নিয়ে বেরিয়ে যান মাছ ধরার জন্য। উনি আসলে রাস্তার পাশ ধরে হাঁটেন আর টর্চ লাইট দিয়ে দেখার চেষ্টা করেন যে আশেপাশে রাস্তার পাশে কোনো মাছ আছে কিনা। থাকলে ওটা কুচ দিয়ে ধরে ফেলতেন। প্রতিদিনের মতোই ওই দিন রাতেও তিনি টর্চ লাইট দিয়ে টিপে টিপে মাছ খুঁজছিলেন। তো বেশ কিছুক্ষণের মধ্যেই তিনি ছোট বড় বেশ অনেকগুলো মাছ তিনি ধরে ওনার মাছ রাখার যে থলে ছিল সেটাতে রেখে দেন। এভাবে প্রায় যখন অর্ধেক থলে মাছ পূর্ণ হয়েছে, তিনি ভাবলেন যে না, আজকে শরীরটা বেশ ভালো লাগছে না, চলে যাই, অর্ধেক থলে মাছ তো হলোই। তখন বাড়িতে ফিরে আসার উদ্দেশ্যে তিনি রাস্তা দিয়ে হাঁটছিলেন। ওই মুহূর্তে ওনার কেন যেন মনে হচ্ছিল যে ওনার পিছু পিছু কেউ ওনার সাথে তাল মিলিয়ে হাঁটছে। একবার তিনি পেছন ঘুরে তাকান, কিন্তু কাউকে দেখতে পান না। তো মনের সন্দেহ দূর করতে তিনি ওনার টর্চ লাইট করলেন কি পিছনের দিকে জ্বালিয়ে ওদিকে হাঁটা শুরু করলেন। উনি সামনের দিকে হাঁটছেন ঠিকই, লাইটটা জ্বালিয়ে রেখেছেন পেছনের দিকে, যাতে একটু মনে সাহস হয়। বাড়ির কাছাকাছি যখন তিনি চলে আসেন, তখন তাদের বাড়ির এক পাশে অর্থাৎ রাস্তার পাশেই বড় একটা তেঁতুল গাছ ছিল। ওই তেঁতুল গাছের নিচ দিয়ে যখন তিনি পার হচ্ছিলেন, তখন হঠাৎ করেই একটা মাঝারি সাইজের ডাল ওনার ঠিক 1 হাত সামনে ভেঙে পড়ে। তো উনি আতকে উঠে কিছুটা ভয় পেয়ে দাঁড়িয়ে যান যে কি হলো, হঠাৎ করে ডাল একটা ভেঙে পড়লো কেন। আর ঠিক তখনই তিনি শুনতে পান একজন মহিলার কণ্ঠস্বর, মানে খুবই চিকন গলায় দ্বৈত কণ্ঠ, মানে চিকন গলায় 2জন মহিলা যদি কথা বলে এরকম শোনাচ্ছিল। ওনার নাম ধরে ডাকছে। ওনার নাম ছিল শফিক। তো ওই শব্দটা তিনি শুনছিলেন যে এই শফিক, এইভাবে 2বার ডাক তিনি শুনতে পেলেন। এই আওয়াজ শুনে তিনি করলেন কি, ঘাড় ঘুরিয়ে উপরের দিকে তাকালেন, কারণ শব্দটা তো উপরের দিক থেকে আসছিল, তিনি শুনতে পাচ্ছিলেন। তো উপরের দিকে যিনি তখন তাকান, অর্থাৎ ওই তেঁতুল গাছের উপরের ডালগুলোর দিকে তিনি তাকান এবং দেখতে পান একটা মোটা ডালে সাদা শাড়ি পরা একটা মহিলা বসে আছে। আর ওই মহিলার মুখটা, মানে উনি দেখছিলেন যে এতটা বিচ্ছিরি দেখতে, মানে খুবই বিচ্ছিরি লাগছিল দেখে, এতটাই জঘন্য যে প্রায় ওনার বমি আসার উপক্রম। তো আবার কপালে ছিল একটা বড় লাল টিপ ওই মহিলাটির। বমির ভাব আসার আরেকটা কারণ ছিল অবশ্য, তখন তিনি কেমন যেন একটা মাছ পচার গন্ধ পাচ্ছিলেন খুব তীব্রভাবে। তো ওই ডালে বসে থাকা সাদা শাড়ি পরা মহিলাটি যখন ফুফাকে ওনার থলেতে থাকা মাছগুলো এখানে রেখে যেতে বলে, মানে এই ঘটনাটি শুরু হলো মাত্র মিনিট কয়েক হবে, এই সময়টুকুতেই ফুফা এতটাই ভয় পেয়ে যান যে ওনার হার্টবিট বেড়ে গিয়েছিল অনেকটা, এবং একটা পর্যায়ে তিনি সেখানে জোরে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান। ওনার এই চিৎকার শুনে ফুফু এবং ওনার আব্বা ঘর থেকে বেরিয়ে এসে দেখেন যে এই অবস্থা, যে ফুফা তেঁতুল গাছের নিচে পড়ে আছে
পরে প্রায় 20 মিনিট পর যখন ওনার জ্ঞান ফিরে আসে, অজ্ঞান হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কি কি ঘটেছিল তিনি সব কিছু ওনাদেরকে খুলে বলেন। তো পরদিন সকালে ওনাকে একজন কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয় এবং সেই কবিরাজ জানায় যে ওনাকে আর রাতে বের হতে দেওয়া যাবে না, আর ওই তেঁতুল গাছটি যেন কেটে ফেলা হয়। ওই কবিরাজ আরও জানান যে এই সমস্যাটা আরও গুরুতর হতে পারত, কিন্তু আল্লাহর রহমত আছে হয়তো, এই জন্য কিছু হয় নাই, কিন্তু সমস্যাটা সমাধান করতে আমার বেশ কিছুদিন সময় লাগবে। এর মধ্যে ওনাকে সন্ধ্যার পরে কখনোই বের হতে দেওয়া যাবে না। আমি যতদিন না পর্যন্ত এই সমস্যার সমাধান করতে পারছি ততদিন পর্যন্ত, মানে আমার ফুফাকে ওই কবিরাজ বলে দেন যে আপনি আর ঘর থেকে বের হবেন না সন্ধ্যার পর। প্রথম দিনের মতো ওনারা কবিরাজের দেয়া কিছু তাবিজ আর পানি পড়া নিয়ে চলে আসেন বাড়িতে। অবশ্য আমার ফুফার বাড়িতে যে বাড়ির পাশের যে তেঁতুল গাছটি ছিল, এই তেঁতুল গাছটি নিয়ে অনেক কাহিনী আছে। ফুফারা এখানে আসার আগে নানান কথা শুনে এসেছিলেন, তবুও এখানে থেকেছেন কয়েক বছর। তবে এই প্রথম তারা এরকম ঘটনা সাক্ষী হয়। আমার ফুফুর যে আব্বা ছিল, উনি সেদিন সন্ধ্যায় একজন ইমাম সাহেবকে নিয়ে আসেন, অর্থাৎ তাদের গ্রামের মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আসেন। তা আসার পর এইসব কাহিনী ওনার সাথে খুলে বলার পর ইমাম সাহেব বলেন যে আপনারা শুধু শুধু খামোখা কবিরাজের কাছে কেন গেলেন? হ্যাঁ, ভালো কোনো হুজুরের কাছে যাইতেন, ভালো সমাধান দিতে পারতো, শুধু শুধু কবিরাজের কাছে গিয়ে তো কোনো লাভ নাই। তো আমার ফুফুর আব্বা যে ছিল, উনি বলছিলেন যে, মানে উনি ঠিকানা দেন যে এই কবিরাজের কাছে গিয়েছিলাম, শুনেছি উনি তো ভালোই কাজ করে। তো ঠিকানা পাওয়ার পর ইমাম সাহেব বললেন যে ও আচ্ছা ঠিক আছে, উনি অনেক ভালো কাজ করেন, সমস্যা নেই, ওনার কাছে গিয়েছেন। এখন দেখেন আল্লাহ ভরসা কি কোনো সমাধান হয় কিনা, কারণ আমার মনে হয় না যে এটা এত বেশি গুরুতর সমস্যা হবে। আবার আরেকটা সমস্যা হতে পারে, কারণ আপনারা যেহেতু এই সমস্যার সমাধানের জন্য কবিরাজের কাছে গিয়েছেন, তাহলে পরবর্তীতে কোনো সমস্যা হতে পারে, কারণ যে মহিলা জিনটিকে ও দেখেছে, মানে রফিক সাহেব যে মহিলা জিনটিকে দেখেছে, সেটা খুবই খারাপ এবং এর নামে খুবই বদনাম আছে। এবং এই জিনটির নামে ইমাম সাহেব অনেক তথ্য পেয়েছেন এবং তিনি বলছিলেন যে সাবধানে রাখতে হবে ওনাকে, যেন ওই জিনটি পুনরায় কোনো ক্ষতি করতে না পারে। তারপর ইমাম সাহেব আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং এগুলো দিয়ে তিনি সেদিনের মতো চলে যান। রাত তখন প্রায় 11টা। আমার ফুফা রাতের খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েন। সবাই তখন ঘুমিয়ে পড়ে। আমার ফুফুর যে আব্বা ছিল উনিও ঘুমিয়ে পড়ে। ঘরের ভিতরে মাত্র 3 জনই ছিল, আমার ফুফা এবং আব্বা। তো তারা 3 জনেই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন। 11টার দিকে তারা ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে যাওয়ার পর আমার ফুফার হঠাৎ ঘুম ভেঙে যায় এবং ঘুম থেকে তখন উঠেন, তখন রাত প্রায় 12:30। তো হঠাৎ উঠেই তিনি খুব পানির তৃষ্ণা পাচ্ছিল তার, তিনি 1 গ্লাস পানি খান। পানি খাওয়ার পর তিনি কেমন যেন একটা শব্দ শুনতে পাচ্ছিলেন যে বাইরে উঠোনে কেউ যেন হাঁটাহাঁটি করছে খুব জোরে। মানে ওনার মনে হচ্ছিল যে উঠোনের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কেউ যদি লম্বা লম্বা পা ফেলে হাঁটে, তো এরকম শব্দ তিনি শুনতে পাচ্ছিলেন আমার ফুফা। তো তিনি সন্দেহ দূর করার জন্য দরজাটা খুললেন, ঘরের দরজাটা খুলে তিনি বাইরের দিকে তাকাতে তিনি দেখতে পান যে তেঁতুল গাছের গোড়ায় একটা কালো রঙের মানুষের মতো একটা ছায়া বসে আছে। তিনি স্পষ্ট দেখতে পাচ্ছিলেন যে ওই তেঁতুল গাছের নিচে একটা কালো মানুষের মতো অবয়ব সেখানে বসে আছে এবং ওই অবয়বটি কি যেন খাচ্ছে। ওনার মনে হচ্ছিল যে অবয়বটি কিছু খাচ্ছে ওখানে বসে বসে। উনি বেশ কিছুক্ষণ যাবৎ সেদিকে তাকিয়েছিলেন। এক পর্যায়ে ওই কালো অবয়বটি তার খাওয়া বন্ধ করে সেটি উল্টো হয়ে ঘুরে তাকায়
ফুপার দিকে, এবং ফুপা দেখতে পান যে দুটো লাল চোখ ওনার দিকে তাকিয়ে আছে। শুধু দুইটা লাল রঙের চোখে দেখা যাচ্ছে, আর কিছু মুখমণ্ডলের কোনো আকৃতি বোঝা যাচ্ছে না। তো ওই অবয়বটি ওনার উদ্দেশ্যে বলতে থাকেন যে, আমি তোর কাছে মাছ চেয়েছিলাম, তুই আমাকে তো মাছ দেশ নাই, উল্টো তুই এক কবিরাজের কাছে গিয়েছিস আমাকে ধ্বংস করার জন্য, তোর এত বড় সাহস। তো এরকমভাবে ওই অবয়বটি নাকি বলছিল ফুপার দিকে তাকিয়ে। তো ফুপার এই দৃশ্য দেখতে পাচ্ছিলেন না, তিনি সাথে সাথে করলেন কি, ঘরের দরজাটা বন্ধ করে, মানে ঘরের দরজাটা বন্ধ করে সাথে সাথে খাটের উপরে এসে কাঁপতে শুরু করলেন। মানে খিঁচুনি রুগীর অবস্থা যেরকম হয় না, মানে এরকম অবস্থা হয়ে গিয়েছিল ওনার। তো ওনার এরকম কাঁপাকাঁপি দেখে ঘুম ভেঙে যায় আমার ফুপার এবং ফুপুর আব্বার। ঘুম ভেঙে যাওয়ার পর দেখেন এই অবস্থা, এবং তাড়াতাড়ি আমার ফুপু যে কবিরাজের কাছ থেকে যে পানি পড়াটা এনেছিলেন ওটা ছিটিয়ে দেন কিছুটা আমার ফুপার উপরে। ছিটিয়ে দেওয়ার সাথে সাথে তিনি অজ্ঞান হয়ে যান। ওই সময় আমার ফুপু খেয়াল করে দেখেন যে আমার ফুপার গলায় যে তাবিজটা বাঁধা ছিল, কবিরাজ যে তাবিজটা দিয়েছিল গলায় বাঁধার জন্য, সেটা ওনার গলায় নেই। তো এই বিষয়টা দেখে উনি বুঝতে পারছিলেন যে হয়তো কিছু একটা হয়েছে। মানে ঘুমের মধ্যে ওনারা ছিলেন, তো আমার ফুপা যে ঘুম থেকে উঠে বাইরে গিয়েছে তারা একটু টের পান নাই তখন। এরপর সকালবেলা যখন আমার ফুপা পুরোপুরি সজ্ঞানে ফিরে আসেন, তো আমার ফুপু জিজ্ঞেস করলেন আর কি যে কি হয়েছিল রাতে। তো তখন তিনি বলেন রাতের কাহিনী, যে আমি ঘুম থেকে উঠে পানি খেতে গিয়েছিলাম, তারপর বাইরে এরকম শব্দ পেয়ে বাইরে যাই, তারপর দেখলাম যে অবয়ব আমাকে এরকম কথা বলেছে। তো আমার ফুপুর আব্বা যে ছিল উনি তখন ওই কবিরাজের কাছে আবার যান। যাওয়ার পর কবিরাজকে বলেন, এবং কবিরাজ বলেন যে হ্যাঁ, আমি তো আগে আপনাকে সাবধান করেছিলাম যে ওনাকে যেন রাতের বেলা বাইরে যেতে না দেওয়া হয়, কারণ এইসব জিন খুব মায়া জানে, এবং তাদের কারসাজি এরকম, যদি কোনোভাবে ওনাকে বাইরে নিয়ে যেতে পারে এবং তারা একবার হাতের নাগালে পায় তাহলে বড় কোনো ক্ষতি করে দিতে পারে। এই জন্য চেষ্টা করবেন নিজের সাথে রাখার, সব সময় যেন তিনি রাতের বেলা অন্তত রাতের বেলা একটু বেশি ওনাকে গার্ড দেওয়ার চেষ্টা করবেন। তো এরকমটা বলে দেয় কবিরাজ, এবং আরও বলে যে হ্যাঁ, আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি, যতটুকু তাড়াতাড়ি সম্ভব আমি চেষ্টা করব সেই জিনের কোনো একটা ব্যবস্থা করার। এরই মধ্যে প্রায় সপ্তাহখানেক কেটে যায়। এই এক সপ্তাহের মধ্যে আরও কিছু ছোটোখাটো ঘটনা ঘটে। সাধারণ যে ঘটনাগুলো ঘটে আর কি, ওই যে টিনের চালে ঢিল মারা শব্দ এরকম, তারপর বাইরে অনেক সময় ছোট ছোট আগুনের গোলার ছোটাছুটি দেখতে পেতেন তারা। তো এভাবে প্রায় এক সপ্তাহ কেটে যাওয়ার পর ওনাদের সেই মহল্লায় একজন ওঝা আসেন আর কি। তো উনি সাপ ধরেন। তো উনি ওনাদের বাড়িতে আসেন, আসার পর বলছিলেন যে আমার মনে হচ্ছে যে আপনাদের বাড়িতে দুটা ভয়ানক সাপ আছে, খুবই বিষধর সাপ, এবং এগুলো আপনাদের খুবই ক্ষতি করবে। তো আমি এসেছি এই কাজে, আপনাদের সাপগুলো ধরে নিয়ে যাব আমি। তো আমার ফুফু বলেন যে কিসের সাপ, আমি তো কোনো সাপ দেখি না, আমাদের বাড়ি তো খোলামেলা, কোনো বন জঙ্গল নয় যে সাপ থাকবে। তো তখন ওই ওঝা বলেন যে আমাকে একটু সময় দেন, আমি একটু দেখি, চেষ্টা করি, আমার মনে হচ্ছে এখানে সাপ দুইটা সাপ আছে। তো উনি করলেন কি, ওনার কার্যক্রম শুরু করলেন। ওনার সাথে দুইজন চেলা ছিল ওনার সাথে। তো ওই যে চেলা দুটি হাতে কি যেন পাউডারের মতো ছিল, সে পাউডারের মতো সাদা বস্তুগুলো ছড়িয়ে ছিটিয়ে দিল ওই বাড়ির চারপাশে। তারপর এই ওঝা একটা কাচের গ্লাসে পানি নিল। পানি নেওয়ার পর সে মনে মনে কি যেন মন্ত্র পাঠ করছিল, এবং ওঝার এই কাহিনী দেখার জন্য আশেপাশের এই বাড়ির যে মানুষজন ছিল সবাই এসে পড়েছে। সবাই এসে এখানে জড়ো হয়েছে ওঝার এই কাহিনী দেখার জন্য, সাপ ধরা কাহিনী। তো ওঝা তখন সেই কাচের গ্লাসের মধ্যে যে পানি ছিল
সে কি মনে মনে কি যেন মন্ত্র পড়ছিল। তো মন্ত্র পড়ার এক পর্যায়ে ওই কাচের গ্লাসের মধ্যে একটা লাল দাগের মতো হঠাৎ করে ভেসে ওঠে। তো আমার ফুপু হঠাৎ করে এই জিনিসটা দেখে আঁতকে উঠলেন যে কিভাবে এই সাদা পানির মধ্যে লাল দাগ ভেসে উঠল। তো কবিরাজ সবার উদ্দেশ্যে বলতে লাগলো যে ওই ওঝা সবার উদ্দেশ্যে বলতে লাগলো যে এই গ্লাসের মধ্যে যে লাল দাগটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সাপ আসার চিহ্ন, অর্থাৎ ওই দক্ষিণ পাশ থেকে দুটো সাপ আসবে। তো এই কথা বলার কিছুক্ষণ পরেই ওইখানে যারা উপস্থিত ছিল সবাই দেখতে পাচ্ছিল যে দুইটি সাপ একদম অনেক লম্বা, প্রায় 1 থেকে 1.5 মিটারের মতো লম্বা হবে দুটি। একটা হলো কালো রঙের সাপ আর একটা সাদা রঙের সাপ। এই দুইটা সাপ সুন্দর করে যেভাবে গড়িয়ে গড়িয়ে আসে ওইরকম আসছে। ওঝার কাছে সামনে এসে ফোনা তুলে দাঁড়িয়ে যায় ওই দুটা সাপ। তারপর ওই ওঝা ওই সাপ দুটোকে তার প্লাস্টিকের ব্যাগের ভিতরে ভরে চলে যায়। তো পরদিন আমার ফুফু ওই কবিরাজের কাছে যাওয়ার পর কবিরাজ বলেন যে হ্যাঁ, আমি ওই ওঝাকে পাঠিয়েছিলাম এবং যেই সাপ দুটো আপনারা দেখেছেন ওই সাদা সাপটা ছিল ওই জিন, মহিলা জিনটি, সেটি সাপ রূপে ওখানে ঘুরিয়ে বেড়াচ্ছিল। তাই ওঝাকে দিয়ে সে আমারই লোক ছিল, আমি সেটাকে বন্দি করে নিয়ে গিয়েছি এবং সাথে যে কালো সাপটা ছিল ওটা ছিল ওই সাথের আরেকটা জিন, সাদা শাড়ি পরা যে মহিলা জিন ছিল ওই মহিলা জিনের সাথে আরেকটা। তো এই বলে কবিরাজ এই কথা বলে দেন যে আপনাদের আর কোনো সমস্যা হবে না। তো এইবার কবিরাজ ওনাদের কাছ থেকে বেশ ভালো মানের হাদিয়া আদায় করে এবং আরও কিছু বলে যে আপনারা ওই তেঁতুল গাছটা কেটে ফেলবেন। তো কবিরাজের কথা মতো ওই তেঁতুল গাছটা 1 সপ্তাহ পরেই কেটে ফেলা হয়। এরপর আমার ফুপা পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন, আর কোনো শারীরিক সমস্যা, মানসিক সমস্যা কিছুই দেখা যায় না। এমনকি বাড়ির আশেপাশে যে প্যারানর্মাল ইনসিডেন্টগুলো ঘটত সেগুলো আর দেখা যেত না, পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু ঠিক 1 মাস পর থেকেই নতুন করে আবার কেমন যেন একটা সমস্যা তারা ফেস করতে পারছিলেন। আমার ফুপা সেদিন কাজ থেকে সন্ধ্যার পরে বাড়ি ফিরছিলেন, কারণ যেহেতু সমস্যা পুরো সমাধান হয়ে গেছে তাই তিনি অনেক রাত পর্যন্ত কাজ করতেন। তো সেদিন রাত পর্যন্ত আর কাজ করতে হয়নি, তিনি যেই বাড়িতে কাজ করতেন সেখানে সন্ধ্যার সময় কাজ শেষ হয়ে যায়। তো তিনি কাজ শেষ করে বাজারের যে মাটির রাস্তা ছিল সেখান দিয়ে হেঁটে হেঁটে বাড়ির দিকে আসছিলেন। আমার ফুপা যেটা বললেন যে তিনি গ্রামের যে বড় কবরস্থান ছিল সেটা পার হয়ে প্রায় অনেকটা দূরে এসে পড়েছেন, এরপরে আর ওনার কিছু মনে নেই। ঠিক ওই সময় ওই রাস্তা দিয়ে আমার ফুপার পাশের বাড়িতে যে ছিল একজন বয়স্ক মুরব্বী, তিনি বাজার করে বাড়ির দিকে যাচ্ছিলেন। তো তিনি আমার ফুপাকে দেখেন যে রাস্তায় পড়ে আছেন তিনি। তারপর ওনাকে ধরাধরি করে তিনি আমাদের ফুপুর বাসায় দিয়ে যান। দিয়ে যাওয়ার পর আমাদের ঘরের সবাই দেখেন যে ওনার অবস্থা খুবই খারাপ, মুখ দিয়ে ফেনা পড়ছে এবং হাত পায়ের বেশ অনেকটা অংশ ছিলে গিয়েছে, রক্ত ঝরছে। তো তাড়াতাড়ি যতটুকু প্রাথমিক ট্রিটমেন্ট করা যায় আমার ফুপু ততটুকু করে ওনাকে বিছানায় শুয়ে দেন এবং উনি চোখ খুলে আছেন, সব কিছু দেখতে পাচ্ছেন, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বলতে পারতেছেন না এবং একটু পরপরই তিনি কিরকম অদ্ভুত আচরণ করছেন, মানে নিজের বুকে নিজে থাপড়াচ্ছেন। তারপর একটা অদ্ভুত ব্যাপার তারা খেয়াল করেন যে আমার ফুপা একটু পরপরই কীরকম কাঁচা মাছ মাংস খাওয়ার ইচ্ছা প্রকাশ করছিলেন, যে আমাকে কাঁচা মাছ এনে দাও, আমি মাছ খাবো। তারপর ক্ষুধা লাগলে তিনি বারবার বলতেন যে আমাকে কাঁচা মাছ মাংস এনে দাও, আমি রান্না করা খাবার খেতে পারবো না। তো এরকম পাগলের মতো ব্যবহার শুরু করলেন তিনি। এই পরিস্থিতি দেখে আমার ফুপু বুঝতে পারলেন যে পুরনো কোনো সমস্যা হয়তো আবার ধরা পড়েছে।
তো তিনি সেই কবিরাজের ঠিকানা অনুযায়ী গেলেন, যে কবিরাজের দ্বারা তিনি পূর্বে যে প্রথম সমস্যাটা হয়েছিল সেটার সমাধান করেছিলেন। তিনি ওই কবিরাজের কাছে যান। যাওয়ার পর তিনি দেখেন যে ওই কবিরাজ আর এখানে থাকে না, সে তার আস্তানা পরিবর্তন করে অন্যত্র চলে গিয়েছে। এখানে আরেকটা বিষয় ঘটেছিল। উনি যখন, আমার ফুপা যখন কাজ করে বাড়িতে আসছিলেন, তখন তিনি বাজারে কিছু মিডিয়াম সাইজের টাটকা মাছ পেয়েছিলেন। তো সেগুলো কিনে তিনি বাড়িতে আসছিলেন আর কি। তো আমার ফুপু যখন ওই ব্যাগ খোলেন, মাছের ব্যাগটা, তখন তিনি খেয়াল করেন যে পলিথিনে মাছগুলো রাখা ছিল, তিনি সেই পলিথিনটা বের করে দেখেন ভিতরে কোনো মাছ নেই, কিন্তু মাছের কঙ্কাল, যেটা শুধু হাড় গর্জে, মাথা সহ লেজ পর্যন্ত যেরকম মাছের কাটা অংশটা থাকে না, ঠিক ওই রকম অংশ। অর্থাৎ মনে হচ্ছিল কেউ মাছের উপরের যে চামড়া এবং মাংস সবগুলো তুলে নিয়েছে। এরকম প্রায় 60টা মাছ ছিল। তারপর আর কি করার, তিনি বুঝতে পারলেন যে এই সমস্যাটা হয়তো বেশ গুরুতর। তাই তিনি আশেপাশে যে মুরব্বীরা ছিল তাদের মাধ্যমে গ্রামের যে নতুন ইমাম সাহেব এসেছেন মসজিদে, তো ওনাকে খবর পাঠানোর পর উনি আসেন, এসে বেশ অনেকক্ষণ পর্যবেক্ষণ করেন বিষয়গুলো। ওই মাছের যে কঙ্কালগুলো ছিল ওইগুলো তিনি দেখেন, এবং আমার ফুপার অবস্থাও, শারীরিক অবস্থাও তিনি দেখেন। দেখার বেশ অনেকক্ষণ পর তিনি সবাইকে জানান যে ওর অনেক গুরুতর একটা সমস্যা হয়েছে, তো এই সমস্যার জন্য ওনাকে রুকায়া করাতে হবে। এবং তিনি ঘরের সবাইকে এই বিষয়ে কিছু বলেননি, তিনি পার্সোনালি আমার ফুপুকে আলাদাভাবে বলেন যে উনি একটা জিনের দ্বারা পজেস্ট হয়েছেন, এবং সেই জিন ওনার উপর ভর করে আছে এবং ওনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তো ইমাম সাহেব, তিনি ওনার যে উস্তাদ ছিলেন, ওনার কাছ থেকে কিছু রুকায়া করার, ইসলামিক পদ্ধতিতে রুকায়া করার কিছু পদ্ধতি তিনি শিখেছিলেন। তো সেই অনুযায়ী তিনি আশ্বাস দেন আমার ফুপুকে যে আমার ফুপার সমস্যাটা তিনি সমাধান করে দেবেন। এর পূর্বে তো অবশ্যই যে জিন পজেস্ট হয়ে আছে ওটাকে ছাড়াতে হবে, এরপর রুকায়া করাতে হবে। তো তিনি ওই দিনের মতো চলে যান ইমাম সাহেব, এবং পরদিন বিকেলবেলা তিনি কিছু সরঞ্জাম নিয়ে আমার ফুপুর বাড়িতে আসেন। ওই দিন বিকেলে ইমাম সাহেব আমাদের যে বড় ঘর ছিল ফুপুরদের, ওই বড় ঘরের মাঝখানে তিনি আমার ফুপাকে বসান, এবং আশেপাশে আমাদের পরিবারের অন্যান্য সদস্যরাও ছিল, সবাই বিষয়টা দেখেছে। তো উনি আমার ফুপাকে মাঝখানে বসিয়ে বিভিন্ন কোরআন আয়াত তিলাওয়াত করতে থাকেন, এবং কোরআন তিলাওয়াতের এক পর্যায়ে আমার ফুপা হঠাৎ করেই পাগলামি করা শুরু করেন। মানে নিজের মাথায় তিনি নিজে থাপড়াচ্ছিলেন, তারপর খুব খারাপ ভাষায় ইমাম সাহেবকে গালাগাল করছিলেন এবং বলছিলেন যে তুই চলে যা এখান থেকে, আমি ওর উপর ভর করেছি, আমি ওকে ছাড়বো না। এরকম নানান ধরনের আজে বাজে কথা আমার ফুপা বলতেছিল আর কি। তো ইমাম সাহেব যেটা বললেন যে ওর উপরে ভর করা যে জিন, সেটাই আমার ফুপাকে নিয়ন্ত্রণ করে এভাবে কথা বলছিল। এরপর বেশ কয়েকদিন সেই ইমাম সাহেব এসেছিলেন আমাদের ফুপুর বাড়িতে, এসে ওনার কাজকর্ম করে দিয়ে যান, এবং কিভাবে ওই জিন আমার ফুপাকে ছেড়ে চলে গিয়েছিল, তো সেই পদ্ধতি আমার ফুপা আমার সাথে তখন আর শেয়ার করেননি, এবং আমিও জানতে পারিনি এই বিষয়ে। এক সপ্তাহের মধ্যে আমার ফুপা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন। কিন্তু একটা বিষয় সারা জীবনের জন্য খুবই দুঃখজনক বিষয় রয়ে গেল, যেটা আমার ফুপা সারা জীবনের জন্য ওনার বাম পায়ের শক্তি হারিয়ে ফেলেছেন। উনি বাম পায়ে টোটালি কোনো ভর দিতে পারেন না, এবং ইমাম সাহেব বললেন যে এইটার মূল কারণ ওই জিনে ধরার কারণেই এই সমস্যাটা হয়েছে। এরপরে সব কিছু স্বাভাবিক চলে, এবং এখন পর্যন্ত আমার ফুপা স্বাভাবিকভাবেই এখন জীবনযাপন করছেন, এবং আর কোনো জিন রিলেটেড সমস্যা ওনার সাথে ঘটেনি। এই ঘটনা আমার ফুপুর কাছ থেকে শোনার পরে
আমি তখন তো ছোট ছিলাম, ক্লাস 5-এ পড়তাম। আমি আর কোনো দিন সাহস করি নাই রাতে বা যে কোনো সময় মাছ ধরতে যাওয়ার আর কোনো সাহস করি নাই। আমার আব্বু যেত মাঝে মাঝে রাতে পুকুর পাড়ে মাছ ধরতে, কিন্তু আমি আব্বুকে মানা করতাম যে উনি যেন মাছ ধরতে না যায়। আমার ফুপুর কাছ থেকে এই ঘটনাগুলো শুনে আমি আব্বুকে রীতিমতো মানা করতাম যে আপনি মাছ ধরতে যাবেন না, আপনার সাথেও এরকম সমস্যা হতে পারে। তো আল্লাহর রহমতে আমার পরিবারে এখন সেফ আছি আমরা, এবং আমাদের সাথে কোনো ঘটনা ঘটে নেই। তো এই ছিল ফাহিম হাসান ভাইয়ের ঘটনা। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। আমি আব্দুর রহমান রাকিব বিদায় নিচ্ছি আজকের পর্ব থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।